আমি প্রথমেই একেবারে শুরুতে আমাদের সাথে আছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আসাদুজ্জামান মন্ডল ভাই, যিনি নিউরোজেন হেলথ কেয়ারে আছেন এবং সাথে সাথে বাংলাদেশ বর্ডার গার্ডে একজন সাইকোলজিস্ট হিসেবে যুক্ত আছেন। ভাইয়ের সাথে আমাদের আগেও একটা সেশন হয়েছে। আমি শুরুতে যে আজকের যে টপিকটা, অর্থাৎ ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যে বিষয়টা হয়তো আমরা প্যারেন্টসরা অনেকে বুঝতে পারি, আমরা এক্সপিরিয়েন্স করি আমাদের বাচ্চাদের মধ্যে, কিন্তু হয়তো ওই থিওরিটিক্যাল জায়গাটা আমরা জানি না, যেটা আসলে কাকে বলে, এটা কিভাবে হয়, কেন হয়, এবং এটা ম্যানেজমেন্ট কি। অনেকে হয়তো আমরা নিজে অনেক বুদ্ধি খাটিয়ে প্যারেন্টসরাই হয়তো অনেক কিছু সমাধান করার চেষ্টা করেছি কিভাবে। তো আমি আপনাকে যেহেতু আমরা পেয়েছি আজকের এই সেশনে, আপনি যদি আমাদেরকে কিছুটা মানে সহজ করে আমাদের বোঝার মতো করে, সাধারণ প্যারেন্টসদেরকে বোঝার মতো করে আপনার এটার থিওরিটিক্যাল জায়গাটা যদি একটু বলতেন, যে এটা আসলে এটা দ্বারা কি বোঝায় এবং কেন হয়। এটা যে শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হয় তা তো মনে হয় না, যে কারো হতে পারে। এবং মূলত সেটার সেখান থেকে আমাদের মানে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি। আমরা যেভাবে আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, একইভাবে হাসিনা হাফিজ আপা তার তার পয়েন্ট অফ ভিউ থেকে এবং তার কাজের জায়গা থেকে এটাকে ব্যাখ্যা করবেন। এবং একইভাবে ফেরদৌসী আপা ক্লিনিক্যাল, আপনার অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমরা চাচ্ছি যে কয়েকটা পার্সপেক্টিভ, কয়েকটা অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে বোঝার জন্য। এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো আসাদ ভাই, যদি আপনি একটু সংক্ষেপে আমার সহজ করে বলেন যে আসলে বিষয়টা কি এবং এটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। থ্যাংক ইউ ওকে, ভয়েস। থ্যাংক ইউ ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি জি, শুনতে পাচ্ছি। জি জি, শুনতে পাচ্ছি। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে আমরা যদি শর্টলি বলি সেটাকে আমরা বলি ওসিডি। তো এটার সহজ একটা বাংলা নাম আছে, যেটা গ্রাম বাংলায় অনেকে পরিচিত, শহর অঞ্চলে হয়তো এটা নাও জানতে পারে, যে সচিবাড়ি, যেটাকে আমরা বলি অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তো ইটস নট অনলি অ্যাবাউট সচিবায়ু। এটা হচ্ছে একটা দুইটা পার্ট আছে, যেটা আমার নাম দেখে বুঝতে পারছি। একটা হচ্ছে অবসেশন। অবসেশন মানে একটা চিন্তা বা আশ বা তাড়না, যেটা একটা মানুষ চাইবে না, একটা স্বাভাবিকভাবে সে চায় না, কিন্তু তারপরে তার মধ্যে এটা চলে আসে এবং সেটা ইন্ট্রুসিভ হয়, অর্থাৎ খুবই তীব্র আকারে আসে। আর একটা হচ্ছে কম্পালশন, অর্থাৎ আচরণ করবে, অর্থাৎ একটা আচরণ, যদি বারবার সে হাত দিচ্ছে, বারবার সে ডোর চেক করতেছে, অথবা বারবার সে দেখা যাচ্ছে গণনা করতেছে, কাউন্টিং করতেছে। তো অবসেসিভ কম্পালশনের মেইন যে ফিচার হলো একই কাজ এবং একই চিন্তা বারবার করা। এবং এটা কয়েকটা পার্টে হয়। প্রথম যে পার্টটা থাকে সেটা হচ্ছে ক্লিনিং, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন একজন মানুষের মনে হতে পারে যে তার হাত নোংরা হয়ে গেছে, সে বারবার হাত ধোবে। তো নর্মাল মানুষ ছাড়া আমরা কি করি, একবার বা দুইবার হাত। কিন্তু যাদের ওসিডি থাকবে তারা একবার বা দুইবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তারা সেটা বারবার করবে এবং এটা রিকারেন্ট করে থাকবে। ঠিক আছে, যে দিনে বাইরে থেকে আসে হাত ধুলো, 2 মিনিট পর মনে হবে যে আমার হাত অপরিষ্কার আছে, আমাকে আবার ধুতে হবে। এটা হাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা তার কাপড়ের মধ্যে চলে যাবে, তার বেডের মধ্যে চলে যাবে, সবকিছুতে তার মনে হবে যে আমি অপরিষ্কার হয়েছি, নোংরা। তো ক্লিনিং এর মধ্যে একটা থাকে। সেকেন্ড যেটা থাকে ওয়ার্ডার, মানে সবকিছু লাইন করে সাজায়। দেখা যাচ্ছে যে সে বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি, যে বাচ্চাদের যাদের বই থাকে, তো বইগুলো দেখা যাচ্ছে খুবই পরিপাটি গুলো সাজিয়ে থাকে। তাদের যে খেলনাগুলো থাকে সেগুলো একটা নির্দিষ্ট অর্ডারে সাজিয়ে দেয়। তো কোনো কারণে যদি দেখা যাচ্ছে সেই অর্ডারটা চেঞ্জ করে দেওয়া হয়, একটার পিছনে আরেকটা বা উল্টা পাল্টা করে দেওয়া হয়, তখন দেখা যাচ্ছে যে খুবই সে অ্যাংজাইটি ফিল করে। অর্ডারের একটা বিষয় থাকে। তারপর যেটা থাকে হোর্ডিং, মানে সবকিছু জমায় রাখে, হোর্ডিং কম্পালশন। এটা বাচ্চাদেরও হয়, বড়দেরও হয়। স্পেশাল চাইল্ডদেরও আমরা অনেক কিছু দেখি, পাশাপাশি নর্মাল চাইল্ডদেরও এটা অনেক কিছু দেখা যায়, সবকিছু জমায় রাখে। দেখা যাচ্ছে একটা অপ্রয়োজনীয়, ধরেন একটা কলম সাপোজ, যেটা কালি নাই, লেখা হয়ে গেছে, কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এটা আমার জমি। বা তার একটা খাতা, উম, দরকার নাই, একটা খেলনা ভেঙে গেছে, সে ওটা জমা রাখবে। দেন তারপরে কাউন্টিং করবে বিভিন্ন, দেখা যাচ্ছে যে একই জিনিস বারবার গণনা করতেছে, কাউন্টিং করতেছে। প্লাস এটা থাকে, দেন চেকিং থাকে, যে অনেক ক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখি তারা স্কুল ব্যাগ বারবার চেক করে, তাদের বইগুলো বারবার চেক করে। তাদের দেখা যাচ্ছে যে বাইরে যখন যাবে দরজা তালা দেখা যাচ্ছে বারবার চেক করতে পারে, এরকম বিষয়গুলো থাকে। পাশাপাশি চেকিং এর বিষয়টা সেফটির সাথে রিলেটেড। দেখা যাচ্ছে সে মনে করবে যে আমার কোনো ক্ষতি হবে, সেজন্য সে একই জিনিস বারবার চেক করে বা জিনিসটা তার কাছ থেকে হারিয়ে যায়, এবং বারবার চেক করে। তো এগুলো হচ্ছে মেন ফিচার আমরা ওসিডি ক্ষেত্রে দেখি।
এবং এটা শুধু বাচ্চাদেরই হয় তা না, বাচ্চাদের যারা স্পেশাল চাইল্ড থাকে তাদের ক্ষেত্রে হয়, বিশেষ করে অটিজম, এডিএইচডি বা অন্যান্য ডাউন সিনড্রোমের বাচ্চা আছে তাদের ক্ষেত্রেও হয়। কিন্তু অটিজমের ক্ষেত্রে যেটা মেন, যেটা ডিফিকাল্টি হচ্ছে এটা পার্থক্য করা, যে একজন বলবে যেটা তো সেন্সরি প্রবলেম বা এটা তো এমনি বাচ্চাদের রিপিটেটিভ বিহেভিয়ার, কিন্তু অটিজমের রিপিটেটিভ বিহেভিয়ার আর ওসিডি রিপিটেটিভ বিহেভিয়ার মধ্যে একটা ক্লিয়ার ডিফারেন্স। সেটা হচ্ছে যে অটিজমের যে রিপিটেটিভ বিহেভিয়ার গুলো থাকে বা সেন্সরি যে প্রবলেম গুলো থাকে, ওগুলো তার মধ্যে কোনো অ্যাংজাইটি কাজ করে না। আর আমরা জানি ওসিডি হচ্ছে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, সে অ্যাংজাইটি থেকে সে এটা করে। কিন্তু অটিজমের যে রিপিটেটিভ বিহেভিয়ার বা করে সেখানে কোনো অ্যাংজাইটির কোনো ফিচার থাকে না। সেটা অটোমেটিক্যালি সে রিপিটেটিভ বিহেভিয়ার করে। যদি দেখা যাচ্ছে যে অটিজমের বা স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে ওই অ্যাংজাইটি কোনো বিষয় থাকে এরকম রিপিটেটিভ বিহেভিয়ারের ক্ষেত্রে, তখন আমরা ওটাকে আইডেন্টিফাই করবো অ্যাজ এ সুইসাইডাল ওসিডি আইডেন্টিফাই করবো। এই ফিচারগুলো আমরা ভালো করে ম্যাচ করতে পারি। এবং পাশাপাশি নর্মাল চাইল্ডদেরও এটা হয়। আর সাধারণত দেখা যায় বাচ্চাদের বয়স 6 বছর উপর থেকে এই জিনিসগুলো দেখা যাচ্ছে আমরা অনেক ভালো করে বুঝতে পারি। বিশেষ করে বাচ্চাকে যখন স্কুলে দেওয়া হয়, তার বই পুস্তক তাকে ধরতে দেয় না, তাকে কাজ করলে সে অনেক বেশি মানে আহ চিৎকার করে, সে নোংরা হয়ে যাচ্ছে, এরকম বিষয়গুলো হয়। পাশাপাশি বড়দেরও হয়, টিনেজদেরও হয়। মানে যাদের চাইল্ডহুডে শুরু হয় সেখান থেকে টিনেজ হয়, টিনেজ থেকে এটা আবার অ্যাডাল্টদের এবং ওল্ড এজের মধ্যে দেখা যায়। আর আমি মনে বলে অ্যাডাল্টদের যাবো, ক্ষেত্রে বিশেষ করে কিছু কিছু ঠিক আছে। মোমেন্টে এগুলো দেখা যায়, যেমন সে যদি কোনো নোংরা কোনো জিনিস এক্সপিরিয়েন্স করে, অর্থাৎ কখনো দেখা ড্রেনে পড়ে যাচ্ছে অথবা এই বিষয়গুলো থাকে। পাশাপাশি সে দেখো অনেকে ইউটিউব দেখে, অনেকে বারবার দেখে দেখে বিভিন্ন যে জীবাণু বা রোগ রোগের বিষয়গুলো জানার চেষ্টা করে, সেখান থেকে দেখা যাচ্ছে তার মধ্যে রোগ আস্তে আস্তে ডেভেলপ করে। তো এই বিষয়গুলো থাকে। তো এটার কজের মধ্যে আমরা যেগুলো দেখি, দুই ধরনের কজ থাকে বা অনেকগুলো কজ থাকে। তার মধ্যে প্রথমত জেনেটিক কজ হচ্ছে, যেটাকে আমরা বলি ক্রোমোজোম। ক্রোমোজোম অনেক ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটা আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। সেকেন্ড হচ্ছে বংশগত। বংশগত বলতে রয়েছে আমার মার আছে, বা আমার বাবার আছে, আমার দাদির আছে, নানির আছে, দাদির আছে। তো সেটা থেকে আমার মধ্যে এটা দেখা যাচ্ছে যে প্রকাশ পেয়ে যাবে। থার্ড হচ্ছে সাইকোলজিক্যাল। অনেক ক্ষেত্রে বাচ্চাদের অনেক অ্যাংজাইটি কাজ করে, তাদের মধ্যে অনেক ভয় ভীতি কাজ করে। তো তারা তাদের এই ভয় বা অ্যাংজাইটিকে যেন না হয়, তো সেখান থেকে রয়েছে। যেমন সাপোজ কমন একটা এক্সাম্পল, যেটা বড়দের হয়, যে অনেকে আছে যে উম, সে একটা খারাপ কথা বললো, তারপরে মনে হয় যে না, এখন আমাকে ভালো কথা বলতে হবে, তাহলে কি হবে, খারাপ ভালো দুটা কাটাকাটি হবে, বলে কি হবে, আমার কোনো সমস্যা হবে। অনেকে আবার আছে ডান পা বাম পা দিবে, যে ডান পা দিলে বাম পা দিলে মনে করতে পারবে, তাহলে আমাকে আবার ব্যাক করে সে ডান পা দিতে হবে। তো দিস ইজ ওর সাইকোলজিক্যাল একটা রিলেশন থাকে। তারপরে ইনভায়রনমেন্টাল কিছু কজ থাকে। যেমন আমরা কোভিড-19 সময় আমরা দেখেছি যে অনেক বাচ্চাদের মধ্যে এবং মানুষদের মধ্যে ওসিডি ডেভেলপ করে। কেন ওসিডি ডেভেলপ করেছে? কারণ এখানে একটা ইনভায়রনমেন্টাল একটা বিষয় আমাদের সামনে নতুন আসে, যে ভাইরাস। এখন এখান থেকে প্রতিরোধ করার জন্য আমাকে কি করতে হবে, বারবার আমাকে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে এবং বারবার আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে সেই অ্যাংজাইটি থেকে সে দেখা যাচ্ছে বারবার তার ডেভেলপ করে, অনেকে যাচ্ছে এখন ইন্টারনেট সাফার করছে। তো এগুলো থেকে। আর এটা ট্রিটমেন্ট, আমরা যেটা বলি যে দুই ধরনের ট্রিটমেন্ট থাকে। একটা হচ্ছে যে দুই ধরনের বলতে অনেক ধরনের ট্রিটমেন্ট থাকে। তো দুই ধরনের স্পেশালি ওভারঅল ওয়ার্ল্ডে, একটা হচ্ছে যে মেডিকেশন এবং নন মেডিকেশন। মেডিকেশনের বিষয়টা হচ্ছে যে এটা যেহেতু যেহেতু মেন্টাল হেলথ প্রবলেম, এটা সাইকাটিস্ট ডিল করে। এবং এটা সাইকাটিস্টরা ডিল করে। উম এটা ডিপেন্ড করে যে তার প্রবলেমের সিভিয়ারিটি কতটুকু, তার উপর নির্ভর করে এটা মেডিসিন দেওয়া হয়। সেখানে হচ্ছে নন মেডিকেশন পার্টটা থাকে। নন মেডিকেশন পার্ট হচ্ছে যে সাইকোলজিস্ট একটা পার্ট থাকে, যদি আহ ওটি যে বিষয় থাকে সেটা একটা পার্ট থাকে, এটা বিষয় থাকে, দেন প্যারেন্টিং এর একটা পার্ট থাকে, সোশ্যাল একটা পার্ট থাকে। তো সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট, যেটা ওভারঅল পুরো ওয়ার্ল্ডে খুবই ইফেক্টিভ এবং খুবই কার্যকর, সেটা হচ্ছে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তো কগনিটিভ বিহেভিয়ার থেরাপির অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে প্রথম সবচেয়ে বেশি যেটা কাজ হয় সেটা হচ্ছে এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন। এক্সপোজার মানে কি, ধরেন একটা বাচ্চার ওসিডি আছে, সে ময়লা ধরতে ভয় পায়।
এখন তাকে যদি, এটা তাহলে আমরা কিভাবে করবো, তাকে এক্সপোজার করতে হবে, অর্থাৎ তাকে আমি প্রথমে ময়লা টাচ করাবো, দেন আমি রেসপন্সটাকে প্রিভেন্ট করবো, অর্থাৎ তাকে আর হাত ধুতে দেবো না। তো এটার কিছু স্টেজ আছে, সেই স্টেপ বা স্টেপ এগুলো করবে। পাশাপাশি প্যারেন্টসরা থাকে, প্যারেন্টসদেরও অনেক বড় ভূমিকা থাকে। যে অনেক সময় বাচ্চা এগুলো ভয় পায়, তো তাকে নর্মালাইজ করার চেষ্টা করা, তাকে ময়লা বা একই কাজ যেগুলো বারবার করে ওগুলো যেন না করে সেই জায়গাগুলোতে তাকে বারবার রিমাইন্ড করা, রিকল করা, এই বিষয় নিয়ে কাজ করতে হয়। তো এই এক্সপোজার এন্ড রেসপন্সিবিলিটি অনেক বেশি কাজ করে। তারপরে যেটা হচ্ছে যে রিল্যাক্সেশন থেরাপি, যেটা আহ এটা দেখা যাচ্ছে স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্টিস হয়ে যায় এই জিনিসটা করা, কারণ অনেক ক্ষেত্রে তাদের মধ্যে ইনসাইট থাকে না। তো ইনসাইট যদি না থাকে, একটা স্পেশাল চার্জের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অনেক ডিফিকাল্টি হয়েছে, তো সেক্ষেত্রে হাইলি স্কিলফুল মানুষজন ওনাদেরকে ডিল করতে হবে। তো রিল্যাক্সেশন বলতে বাচ্চার যে অ্যাংজাইটি হয়, তাদের টেনশন হয়, ভয় কাজ করে, এগুলোকে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিভাবে তাকে ও নর্মাল এনভায়রনমেন্টের সাথে আমরা যেন তাকে কোপ করতে পারি সেই বিষয়ে কাজ করা হয়। আহ তো আরো কিছু বিষয় থাকে। তো আমরা যখন প্রশ্নগুলো আসবে তখন আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ওভারঅল যে ট্রিটমেন্টের প্রসেস, তো এগুলোই করা হয়। যদি প্যারেন্টস এর কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, অবশ্যই প্রশ্ন করবেন। তো আমি এতটুকু বলেই থামছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আসিফ ভাই। আমরা আসলে যারা জানতাম না বিষয়গুলো, যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি বিষয়টা, এই বিষয়টা জানতে পারলাম। আমরা আমরা একটু অন্যদের সাথে একটু কথা বলে আসি। আমরা এরপরে প্যারেন্টসদের কাছে যাব, তাদের স্পেসিফিক্যালি তাদের বাচ্চাদের কি সমস্যাটা হচ্ছে বা তাদের বাচ্চাদের ক্ষেত্রে কোনটাকে তারা ওসিডি মনে করছেন, সেই ক্ষেত্রে আপনাদের মতামত আমরা জানব। হাসিনা হাফিজ আপা, যদি একটু বলেন যে আপনার আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বা আপনার এরিয়া থেকে, কাজের জায়গা থেকে, যে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন। হাসিনা আপা, আপনি কিভাবে দেখেন এবং আপনার এটার ম্যানেজমেন্ট কি বলে আপনার মনে হয়, এবং সাথে সাথে আরেকটা জিনিস যুক্ত করবেন, যেহেতু আপনি দুটো দেশের, মূলত বাংলাদেশ এবং সাথে সাথে আপনি যেহেতু অস্ট্রেলিয়াতেও যাতায়াত করেন এবং বাচ্চাদেরকে দেখেন, তো সেখানে ম্যানেজমেন্ট প্রসিজিয়ারটা কিভাবে ডিফারেন্ট বাংলাদেশ থেকে, সেটাও আপনি আলোচনা করতে পারেন, যেহেতু আমরা মোটামুটি ওভারঅল বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এরপর আমরা অকুপেশনাল থেরাপিস্ট ফেরদৌসী আপনার সাথে কথা বলবো, ওনারও দুই জায়গার যেহেতু অভিজ্ঞতা আছে, সেখান থেকে আমরা জানার চেষ্টা করবো। তাহলে হাসিনা হাফিজ, আপনি একটু যদি বলেন, সবার কাছ থেকে শুনি আমরা। থ্যাংক ইউ সাইদ ভাই। জি। আসলে আমি তো মূলত কাজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ওয়ার্কিং ফিল্ড হচ্ছে অটিজম বাচ্চাদের নিয়ে। তো জি। ডাউন সিনড্রোম বাচ্চা নিয়েও কাজ করি। তো আমরা যেটা আসলে যেটা আসাদুজ্জামান ভাই বললেন, উনি এত সুন্দর করে ডিটেলস বলেছেন, আমি মনে করি প্যারেন্টসরা এটা থেকে খুব সুন্দর একটা ধারণা পাওয়ার কথা। কারণ উনি ট্রিটমেন্ট এবং কজ এন্ড এফেক্ট পুরোটাই উনি বলেছেন। তো যেটা ওভারঅল আমরা আসলে এটা থিওরিটিক্যাল ভাবে আমরা যখন প্রফেশনালরা দেখি, আমরা থিওরি হিসাব করে দেখি। বাট অ্যাজ এ প্যারেন্টস কিন্তু যখন বাচ্চার এই আচরণগুলো দেখেন, যে একটা বাচ্চা বারবার হাত ধুচ্ছেন, কেউ বারে বারে তার টিথ ক্লিন করার পরও বারে বারে সে এরকম করে দেখছে তার দাঁতটা পরিষ্কার হয়েছে কিনা, তারপরে শার্টের বাটনগুলো লাগানোর পরেও সে বারে বারে দেখছে যে বাটনগুলো সঠিকভাবে, যেভাবে যে সেই স্ট্রাকচার হতে চায় ওইভাবে করে হয়েছে কিনা, তখন কিন্তু প্যারেন্টস এটাকে দেখে মনে করে যে এটা তার আচরণগত সমস্যা। এই যে ওসিডি, এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই নামটা কিন্তু অনেক প্যারেন্টসই জানেন না। যেটা আমরা আম, যদি বলি যে ঢাকা শহরের কিছু এডুকেটেড প্যারেন্টস হয়তো এটা জানবেন, ইউটিউবে অনেকে সার্চ দিয়ে দেখবেন। কিন্তু মফস্বলে বলেন আর গ্রামে বলেন, এটাকে বলে যে সুচিবাই। যে আমার যেমন গতকালকে আমার একজন প্যারেন্টসের সাথে কথা হচ্ছিল, একদম গ্রামের একজন প্যারেন্টস। উনি বলছিলেন যে আপা, আমার ছেলে খেতে বসলে ওকে যতবারই আমি প্লেটটা ধুয়ে দেই না কেন, সে যতক্ষণ পর্যন্ত তার নিজের হাতে সে প্লেটটাকে ক্লিন না করবে, ততক্ষণ পর্যন্ত তার মনে হবে যে প্লেটটা ক্লিন হয় নাই। এক্সাক্ট, এটা কিন্তু আসলে মানে জাস্ট ক্লিনিং এর একটা ব্যাপার না। এটা দুইটা জিনিস, এক হচ্ছে সে ক্লিনিংটাও যদি চিন্তা করে যে না পরিষ্কার হয়নি, আরেকটা হচ্ছে সেটা রিপিটেটিভ বিহেভিয়ারও হতে পারে, যে সে মনে করে যে তাকে যেহেতু প্লেটটা ক্লিন করা শেখানো হয়েছে, সে সে প্লেট ক্লিন করে নিয়ে এসে টেবিলে বসবে, তাহলে হচ্ছে খেতে হবে। এটা দুইটা ভাবে কিন্তু আমরা দেখতে পারি, একটা হচ্ছে অবসেসিভও দেখতে পারি আর একটা রিপিটেটিভ বিহেভিয়ারও দেখতে পারি। কিন্তু যেটা আসাদ ভাই বললেন যে এটাতে যদি অ্যাংজাইটি থাকে, তাহলে সেটা ওসিডি হবে, আর না হচ্ছে রিপিটেটিভ বিহেভিয়ার হবে। কারণ আমি ওকে বললাম যে আমি প্লেটটা ক্লিন করে দিয়েছি, তুমি এখন খেতে বসো, বাট সে যদি এটার জন্য
অস্থির হয়ে যায় যে না আমাকে এটাকে ধুতেই হবে এনি হাও, তা না হলে সে খেতেই বসবে না, তখন কিন্তু ওটা আলাদা একটা রূপ নেয়। তো সেক্ষেত্রে এই আমরা বিভিন্ন প্যারেন্টসদেরকে যেটা দেখি, এই ওসিডিটা নট অনলি স্পেশাল বাচ্চা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। প্রত্যেকের মধ্যেই আমাদের কিছু কিছু সাইড আছে যেটা আমরা চাই যে ওটা ওইভাবে ওই স্ট্রাকচার হইতে হইতে হবে। না হলে কিন্তু আমরা মনে করি যে আমি আমার কমফোর্টেবল জোনে যাচ্ছি না, আমার এই কাজটা সঠিক হচ্ছে না। বাট আমরা কিন্তু আমাদের এটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু স্পেশাল বাচ্চারা যেটা হয় সেটা হচ্ছে ওদের কন্ট্রোলিং পাওয়ারটা থাকে না। ফর সেন্সরি ইস্যু হতে পারে, বিহেভিয়ার ইস্যু হতে পারে, কগনিটিভ ইস্যু হতে পারে, ওরা কিন্তু ওটা কন্ট্রোল করতে পারে না, যার কারণে এটা কিন্তু সবাই বুঝতে পারে এবং দেখতে পারে, যেটা আমরা কন্ট্রোল করতে পারি। যেমন ধরেন আমার এখানে অস্ট্রেলিয়ায় আমার ছোট বোনের ছেলেটা, ও এডিএসডি ছিল, ও এখন কিং খালেদিন স্কুলে পড়ে, ইয়ার 7-এ। ও আমাকে বলতেছে গতকালকে যে খালামণি তোমার আজকে মিটিং কি নেই, তখন আমি বললাম ওসিডি। ওর সাথে সাথে আমাকে বললো যে আমাদের একজন টিচারের ওসিডি আছে। তা আমি বললাম তুমি কিভাবে বুঝলা? সে বলতেছে যে আমরা যখন ক্লাসে আসি আমাদের ক্লাসের টেবিলগুলো উনি একটা লাইনে সেট করেন, আমরা যতবারই সেট করি এটা হয় না, উনি এসে আগেই টেবিলগুলোকে লাইনে সেট আপ করবেন, তারপরে হচ্ছে দেন স্টুডেন্টরা বসবে, আদারওয়াইজ সে কাউকে অ্যাকসেপ্ট করে না। সো ওর মনে হয়েছে যে ওইটা একটা ওসিডি। তো এটা কিন্তু আসলেই ঠিক যে আমরা যারা জানি যে হোয়াট ইজ ওসিডি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা এনি পার্সন যে কোনো সময় এটা হইতেই পারে, এবং এটা অনেকেরই এটা আছে, বাট আমরা কন্ট্রোল করতে পারি, আর স্পেশাল বাচ্চারা কন্ট্রোল করতে পারে না, যার কারণে প্যারেন্টসরা এটা নিয়ে খুবই ওরিড হয়ে যায়। কিন্তু আমাদের ম্যানেজমেন্ট হিসাব যদি করি আমরা, তাহলে হচ্ছে যে আমরা এটাকে বাচ্চাকে নর্মাল করার জন্য ওই জিনিসটা বারবার বাচ্চাকে ইন্ট্রোডিউস করি যে এই জিনিসটা এভাবে হইতে হবে, এবং ওইটা তাকে বারবারে যদি আমরা করতে যাই তাহলে হয় হচ্ছে সে ওইটাকে নর্মালি, যেমন ধরেন কোনো বাচ্চা গন্ধটাকে নিতে পছন্দ করে, তার ওই গন্ধটা সে পছন্দ করে ওই জন্য ওটা সে বারে বারেই নিবে, আর যেটা পছন্দ করবে না সেটাকে সে অ্যাভয়েড করবে। কিন্তু আমরা কি চাই যে সবগুলোই তাকে নিতে হবে, কোনোটাই অ্যাভয়েড করতে পারবে না। সেজন্য ওইটাকে আমরা বারবার তাকে ইন্ট্রোডিউস করি ওটাকে নর্মালাইজ করার জন্য। কিছু কিছু বাচ্চার ফ্যামিলি কিন্তু কিছু স্ট্রাকচার আছে যেটা হচ্ছে প্যারেন্টসদের কাছ থেকে আমরা আলোচনা করলে বুঝি, যে বলে যে ওর বাবার এই অভ্যাসটা ছিল, ওইটা থেকে ওরও হয়েছে, ওর মার এই অভ্যাসটা ছিল, ওর দাদির এই অভ্যাসটা ছিল, ওর নানির এটা ছিল। এটা কিন্তু জেনেটিক্যাল একটা ইস্যু যেটা আমরা বংশগতভাবে পেয়ে যাই। তো সেক্ষেত্রে ওইটা নিয়ে কিন্তু ফ্যামিলি খুব বেশি ওরিড হয় না, যেহেতু ওই একই সিনারিও তারা আগেও দেখে আসছে। কিন্তু যদি বাচ্চাটা হয় স্পেশাল তাহলে কিন্তু সিনারিও ডিফারেন্ট হয়ে যায়। আগে বাবাটা মেনে নিয়েছে, মায়েরটা মেনে নিয়েছে, কিন্তু এখন বাচ্চাটা কিন্তু মানতে পারে না, কারণ হচ্ছে বাচ্চা স্পেশাল, ও যেটাই করবে সেটাই হচ্ছে স্পেশাল। তো সেক্ষেত্রে আমরা প্যারেন্টসদেরকে সাপোর্ট করি এবং প্যারেন্টসদেরকে কাউন্সিলিং করি যে যদি এটা পরিবেশ নষ্ট না করে, অন্য কারোর সমস্যা না হয়, তাহলে এটা নিয়ে বাচ্চাকে বদার না করাই ভালো। আস্তে আস্তে কিন্তু এটা নর্মাল হয়ে যায়, আমরা দেখতে নর্মাল হলে আস্তে আস্তে এটা নর্মালি হয়ে যায়। কিন্তু প্যারেন্টসরা যেটা করেন সেটা হচ্ছে যে না ওইটা নিয়ে ওরিড হয়ে যান যে আমাকে এটা চেঞ্জই করতে হবে। আমার স্কুলের একজন স্টুডেন্ট আছে, তার কাজ হচ্ছে যে কেউ কল ছেড়ে আসলে যদি কল দিয়ে এক ফোঁটা করে পানিও পড়তে থাকে সে দেখবে এবং ওই কলটা বন্ধ করে আসবে। এইটা প্যারেন্টসের কাছ থেকে যখন বুঝেছি, আলোচনা করেছি, তখন শুনেছি যে ওর মায়ের এই অভ্যাস, যে কল থেকে টপ টপ করে পানি পড়ার এই সাউন্ডটা সে নিতে পারে না, যার জন্য সেও সবসময় খেয়াল করে যে বাসার কোনো কল থেকে টপ করে পানি পড়ে কিনা। এই জিনিসটা মায়ের থেকে বাচ্চার হয়েছে। তাহলে মায়ের যদি এখন 45 বছর বয়স পর্যন্ত এই অভ্যাসটা নিয়ে কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে ওই ছেলেটার ওটা নিয়ে কি সমস্যা? কিন্তু আমরা কিন্তু এটাকে অন্যভাবে দেখি। সো আমি প্যারেন্টসদেরকে সাজেস্ট করব যে এই জিনিসগুলো, যেই জিনিসগুলো নিয়ে আমরা প্রবলেম ফেস করি সেটা থেকে তাকে বের করে আনার জন্য কাজ করব। আর যেটা আপনি বললেন যে এখানে আমরা যদি দুইটা সাইডে দেখি, যে এখানে এবং ওখানে অস্ট্রেলিয়ায়, আমি এখানে একটা স্পেশাল বাচ্চাকে গতবার এসে দেখেছিলাম, এখানকার সিনারিও টোটালি ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ। কারণ হচ্ছে আমরা এত কিছু অ্যাটেনশন দেই এখানে, এটা অনেক কিছুই মানুষ অ্যাটেনশন দেয় না, যেটা মনে করে যে এটা ন্যাচারালি ডে বাই ডে ও ডেভেলপমেন্টাল মাইলস্টোনের সাথে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আমরা 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে ধরে খাইয়ে দিই, এখানে কিন্তু 9 মাস বয়স থেকে বাচ্চাদেরকে একা খেতে দেওয়া হয়, সে পুরা ম্যাসি করে খেতে থাকে।
ইট ডাজেন্ট ম্যাটার সে ম্যাসি করতেছে, বাট 10টা খাবার ফেলে একটা খাবার সে খাচ্ছে, কারণ তার মাত্র 9 মান্থ। আমি যদি মনে করি যে আমার বাচ্চাটা একদম আমার মতো নিট অ্যান্ড ক্লিন করে খাওয়া শিখবে, আমাকে পেশেন্স রাখতে হবে, তাকে সময় দিতে হবে। কিন্তু সেটা মাথায় রেখে যদি আমি বাচ্চাকে 10 বছর পর্যন্ত খাইয়ে দিতে থাকি, তাহলে কিন্তু আমি দুইটা প্রবলেম ক্রিয়েট করলাম। এক হচ্ছে বাচ্চার সেলফ ডিফেন্স তৈরি হলো না, বাচ্চার নিজের দায়িত্ব নিতে শিখলো না, আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইটিংটা শিখলো না। সে কি খাচ্ছে, কোন খাবারটার কি টেস্ট, কি সাইজ, কি কালার, এই জিনিসগুলা থেকে কিন্তু সে দূরে থাকলো। বাট এখানে বাচ্চাটা শুধুমাত্র যদি ম্যাসি করে খেয়ে এই জিনিসগুলো সে শিখতে পারে, তাহলে তো এটা অনেক ভালো, যেটা আমরা বাংলাদেশে এখনো পর্যন্ত পাই না। কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা থেকে বাচ্চাদের রেসপন্সিবিলিটিস অনেক তৈরি হয়, সেখান থেকে অনেক বিহেভিয়ার ইস্যু কিন্তু বাচ্চাদের বন্ধ হয়ে যায়, যেটা এই বাচ্চাদের নিজেদের কিছু রেসপন্সিবিলিটিস দেওয়ার কারণে, যেটা আমরা এখনো পর্যন্ত অনেক পিছিয়ে আছি। সো আমার মনে হয় যে আমরা যদি আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করি, বাচ্চাদেরকে তাদের মতো করে একটু ট্রিট করে শেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু এই যে সূচিবাই জিনিসটা, যেটা গ্রামের মানুষ আগে ধরে বসে থাকতো, যে 10 বার হাত ধোয়ার অভ্যাস আছে একজনের, আরে সে সূচিবাই, তাকে ওটা করতে দাও, আমরা কিন্তু এটাকে নর্মালিও দেখতে পারি। আবার এটাকে বাচ্চাদের এটা থেকে চেঞ্জ করে আনার জন্য এখন অনেক স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। আসাদ ভাই অনেকগুলো কথা বললেনও। সো দ্যাটস অল, আমি মনে করি প্যারেন্টসরা অনেকই এটা থেকে অনেক কিছুই বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু ফেরদৌসী আপার সাথে কথা বলে তারপর আমরা প্যারেন্টসদের কাছে যাব, আমাদের নিজেদের বাচ্চাদের বিষয়গুলো শেয়ার করব, সেখানে আপনাদের মতামত আমাদের জানার থাকবে। ফেরদৌসী আপা, আপনাকে স্বাগত আরো একবার। এবং আপনি অনেক দূর থেকে জয়েন করেছেন আমাদের সাথে। আমরা তো দুটো জায়গা থেকে বা দুটো পয়েন্ট অফ ভিউ, দুজন প্রফেশনালের কাছ থেকে শুনলাম বিষয়টা। আসাদ ভাইয়ের কাছ থেকে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং থিওরিটিক্যাল বিষয় সুন্দর করে খুব সংক্ষেপে সহজ করে বুঝিয়ে দিয়েছেন। আসলে আমরা চাই যে প্যারেন্টসরা আমাদের মতো করে সহজ করে বুঝিয়ে দিই, কারণ আমরা প্যারেন্টসরা সবাই কিন্তু ইকুয়ালি এডুকেটেড না, অতটা সবাই কিন্তু কনসিয়াস না, যেটা আপা বলছিলেন যে সবাই যে ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে জেনে আসবে এরকমও না, অনেক আমরা বুঝিও না। আমি পার্সোনালি হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার অনেক টার্ম টার্ম অনেক কিছু বুঝি না। আমি জাস্ট সেদিন পোস্ট দেওয়ার জন্য অনেক সাবধানে আমি মোটামুটি একটা ভাবনাবাদ করার চেষ্টা করেছি এবং সেটা পাশে লিখে দিয়েছি, যেটা কিন্তু মানে মোটামুটি একটা ভাবনাবাদ। আমি ভাবছি যে এটা আবার ভুল বাংলা ট্রান্সলেশন হয়ে গেল কিনা। তো এটা দায়িত্ব নেওয়াটাও একটা মানে ভয়ের ব্যাপার, কারণ বাংলা করতে গিয়ে অনেক কিছু অন্য অন্য অর্থ প্রকাশ করতে পারে। তো আপা, আপনি অনেক দিন যাবত 30 বছরের উপরে আপনি নিউ ইয়র্কে প্র্যাকটিস করেছেন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে, এবং আপনি কিছুদিন যাবত বা গত কয়েক বছর বেশি রেগুলারলি বাংলাদেশেও যাচ্ছেন, সেখানে বাংলাদেশের প্যারেন্টসদের সাথে আপনি কাজ করছেন অনলাইনে এবং ফিজিক্যালি। তো আপনার জায়গা থেকে, আপনার স্পেশালাইজেশন থেকে এবং অভিজ্ঞতা থেকে এই বিষয়টা কিভাবে দেখেন, এবং এটার ম্যানেজমেন্ট মোটামুটি ভাবে সংক্ষেপে কি কিভাবে দিয়ে থাকেন আপনি, এটাই যদি একটু বলেন, এরপর আমরা আমাদের প্যারেন্টসদের কাছ থেকে আমরা আসলে জানবো। আমার আগে, জি জি। জি জি, থ্যাংক ইউ সাইদ ভাই। ওয়েলকাম। তো যেটা আমি দেখলাম যে আসাদ ভাই না ওনার নাম, জি, উনি আসাদুজ্জামান। এবং হাফিজ আপা ভেরি ডিটেলস, আসাদুজ্জামান উনি এবং হাফিজ আপা ভেরি ডিটেলস বলছে। অ্যাজ এন অকুপেশনাল থেরাপিস্ট আমরা যেটা করি, আমরা দেখি, আমি যেহেতু পেডিয়াট্রিক ফিল্ডে কাজ করি, আমরা যেটা দেখি বাচ্চাটার ডেইলি লাইফে কি অসুবিধা হয় ডিউ টু এই ওসিডি। ওসিডি যেটা আসাদুজ্জামান ভাই বললেন, যেটাকে পার্থক্য করা মানে রুল আউট করা কিন্তু ভেরি ডিফিকাল্ট, এবং এটার জন্য একদম ক্লিনিক্যাল একটা আই দরকার আছে, ডিটেকটিভ আইস দরকার আছে, যে ইজ ইট সেন্সরি ইস্যুস, এটি সেন্সরি ইস্যুস এর জন্য হচ্ছে নাকি ইজ ইট অবসেশন, অ্যাংজাইটি ইয়ের জন্য। তো এইখানে ফাইন লাইন, আমি স্কুলের কয়েকটা উদাহরণ দিই যে আমার কিছু বাচ্চা আছে, আহ যেগুলো আমি ওসিডি ডায়াগনোস যাদের, একটা বাচ্চা আছে যে নো ম্যাটার হোয়াট, ওকে স্কুলের যদি বাচ্চাটাকে লাইন করান যে কোথাও ক্যাফেটেরিয়াতে যাবে, জিমে যাবে, প্লেগ্রাউন্ডে যাবে, লাইনের সার্টেন জায়গাতে সে যদি না দাঁড়াতে পারে, ইট কজ হিম সো মাচ এংজাইটি। মাত্র থার্ড গ্রেডে পড়ে বাচ্চাটা, সো মাচ এংজাইটি যে ট্যান্ট্রাম ইয়া, এবং সে ঘুরে ফিরে সবাইকে সরা দিয়ে ধাক্কা দিয়ে ওই লাইনের ওই জায়গাটায় গিয়ে দাঁড়াবে, তাতে করে যাকে বাম করতে হয় বাম করবে, সো মাচ। এইটা একটা ইস্যু। আরেকটা বাচ্চাকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, আরেকটা বাচ্চাকে হলো ক্যাফেটেরিয়াতে ইয়োগার্ট খাওয়াচ্ছে, ইয়োগার্টের কন্টেনারটা সে খুলতে পারে না, তো টিচার অ্যাসিস্ট্যান্ট সে খুলে দিচ্ছে, কিন্তু খুলে দেওয়ার পরেও ওর মন মতে হচ্ছে না যে এটা খুলে দেওয়া হয়েছে। যদি কোথাও একটু সারাউন্ডিং এ ওই ইয়োগার্টটা লেগে থাকে,
সে দরকার হলে 100 টাইমস বলবে যে গডের কন্টেনার খোলা হয় নাই। এবং তাতে করে হচ্ছে কি, আমরা দেখতেছি যে অনেক টাইম কনজিউম হচ্ছে, রাইট? টাইমটা নষ্ট হচ্ছে, কিন্তু সে খাচ্ছে না। সব বাচ্চাদের খাওয়া শেষ হয়ে গেছে, তারা নেক্সট ক্লাসের স্কেজুলে যাবে, কিন্তু সে ওইটা ধরবে না। ইভেন আপনি ইভেন টিচার অ্যাসিস্ট্যান্ট ওকে স্পুন দিয়ে দেখাচ্ছে, আঙ্গুল ওর ডিবিং করতেছে যে ও দেখো ইয়োগার্ট এটা খোলা, বাট যেহেতু একটু সাইডে লেগে আছে, এটা খোলা হয় নাই। তার মানে ওর মনের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি করতেছে, ইট ইজ নট ওপেন প্রপারলি, যেহেতু একটু সাইডে লেগে আছে। এইটা একটা। আর একটা বাচ্চাকে আমি দেখছি, ও যেটা স্কুল থেকে, বাসা থেকে স্কুলে আসার সময় শুলেস টাই করা নিয়ে, শুলেস টাই সার্টেন ওয়েতে করতে হবে, তা না হলে স্কুলে সে আসতেই পারতেছেন। এটার জন্য যদি 1 ঘন্টাও চলে যায়, প্যারেন্টস এর কাজে ডিলে হয়, ডাজেন্ট ম্যাটার, ওইখানে বিরাট বড় একটা ইয়ে হয়ে যায়। তো এই যে সিম্পল সিম্পল উদাহরণগুলি, তারপরে আপনার আছে তারপর আছে যে স্কুলের যে ওদের কাবিতে জিনিস রাখা বা ওদের ডেস্কে জিনিস রাখা সার্টেন অর্ডারে রাখতে হবে, আদারওয়াইজ শি শি অর হি নট গোনা মুভ ফ্রম দ্যাট ক্লাসরুম। তো এই যে সার্টেন এগুলি, তো আমরা ওটিরা কি দেখতেছি, এটা ডিস্টার্ব করতেছে ওর রেগুলার লাইফটাকে, ওর টাইমটাকে নিয়ে যাচ্ছে, টিচারের ইয়ে হচ্ছে, বাসায় যেটা হচ্ছে ফ্যামিলির ফ্যামিলির অসুবিধা হয়ে যাচ্ছে না। এইগুলোকে অ্যাকোমোডেট করার জন্য ওটি তখন চলে আসে। সো অকুপেশনাল থেরাপিস্টরা কিভাবে কাজ করে, ওই যে ভাই বললেন, ওইখানে যেটা যেটা বলে এক্সপোজ রেসপন্স প্রিভেনশন, যেটা যে এক্সপোজ করা, ওর রেসপন্স দেখা এবং প্রিভেনশন, ওই ওই জায়গাটাতে নিয়ে, প্লাস থেরাপিউটিক ইউজ অফ সেলফ, নিজেকে খুব কাম রেখে, পেশেন্স রেখে, ফ্যামিলি এডুকেশন দিয়ে, কামিং কামিং স্ট্র্যাটেজিস ফলো করে ওই জায়গাগুলিতে কাজ করি। এবং জিনিসটা হলো এক্সপোজ করতে হবে। যেমন ইয়োগাটা নিয়ে হয়তো টিচার অ্যাসিস্ট্যান্টের এতখানি সময় থাকবে না, এতখানি, কিন্তু আমরা ওই সেম জিনিসটা নিয়েই কাজ করব, বাট ডিফারেন্ট অ্যাঙ্গেলে। উই হ্যাভ টু হ্যাভ, মানে বিরাট পেশেন্স রাখতে হবে, ফ্যামিলিকেও পেশেন্স রাখতে হবে, আমাদের অ্যাজ এ থেরাপিস্ট হিসেবে পেশেন্স রাখতে হবে। নাথিং হ্যাভ টু বি ফোর্স, কোনো কিছু ফোর্স চলবে না এখানে। ইট হ্যাভ টু বি ভেরি থেরাপিউটিক। ইটস নট কন্ট্রোলিং এনিথিং, নট কন্ট্রোলিং, 50-50, গো গো, তুমি যাও আমি যাই, তুমি যাও আমি যাও, এইভাবে একটা সিনারিও থাকতে হবে। তো এজ এন থেরাপিস্ট হিসেবে আমি যেহেতু স্কুলে যেটা কাজ করি, আমার কাজ হবে বাচ্চাকে মোর, আমি অনেক সময় টাইমিং দিয়ে, রিএনফোর্সমেন্ট দিয়ে, কাউন্টিং দিয়ে দেখাই যে ও ও উই গনা, সো মেবি একটা বাচ্চা লাইন আপ করতেছে জিনিসগুলি, সো আমি আস্তে ওই লাইন আপের মধ্যে একটুখানি ডিফারেন্ট লাইন অ্যাঙ্গেল করে আমি আমার কাজ করতেছি, আমি দেখি না ওর দিকে যে আমি লাইন আপটাকে একটু ভাঙছি যে, হ্যাঁ, কিন্তু এই যে লাইন আপটাকে ভাঙছে, ও হয়তো আমার দিকে তাকাইতেছে যে তুমি কেন ভাঙছো, কিন্তু ও তো আমার চোখের কোনো আই কন্টাক্ট দেখতেছে না, ও আমার কোনো রেসপন্স দেখতেছে না। সো এইভাবে স্লোলি এই জিনিসটাকে ভাঙা, ওর অ্যাংজাইটিটাকে ভাঙা আর কি, এটা হবে আমার কাজ এজ এন ওটি। এবং প্যারেন্টাল এডুকেশন, টিচার্স এডুকেশন, বোথ, আমরা ফ্যামিলি এডুকেশনও করি, টিচার্স এডুকেশনও থাকে এটার মধ্যে। সো যেহেতু আমি পেডিয়াট্রিক বাচ্চাদের নিয়ে কাজ করি, সো আমার আমার ফরম্যাটটা হলো এটা। থ্যাংক ইউ, বাকি তো থ্যাংক ইউ। হাফিজা আপা বলছেন, আসাদুজ্জামান বলছেন, এখন আমি প্যারেন্টসদের থেকে যে কোনো কোয়েশ্চেন থ্যাংক ইউ করলে। সো মাচ। জি, আমাদের সাথে প্যানেলস জয়েন করেছেন যারা, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা মাইক ওপেন করে আপনারা একে একে আপনাদের বাচ্চাদের বিষয়টা শেয়ার করতে পারেন, এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। সালমা আপা আছেন, অনেক অভিজ্ঞ, আমাদের সাথে কিছুদিন একটা সেশনও করেছেন, এবং উনি আপনার ম্যানেজমেন্ট, আপনার বাচ্চার ক্ষেত্রে বা আপনি আপনার অভিজ্ঞতা থেকে এটা কি ধরনের ম্যানেজমেন্ট ফলো করে আসছেন বা অন্যদেরকে আপনার সাজেস্ট করেন সেটাও শেয়ার করতে পারেন। তো এটা এখন প্যারেন্টসদের জন্য ফ্লোরটা আমরা ওপেন করছি, যে আপনারা আপনারা এক একে মাইকটা ওপেন করে আপনারা শেয়ার করতে পারেন আপনার বাচ্চার ক্ষেত্রে এই ধরনের ওসিডি বা এই বিহেভিয়ার কোনটা আপনারা খেয়াল করছেন, বা কোনটা আপনি যদি সাকসেসফুলি সেটাকে ম্যানেজ করতে পারেন সেটা কিভাবে করেছেন। সেটা আমরা, আমাদের সাথে তিনজন প্রফেশনাল আছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিবেন, তা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে সালমা আপা আছেন, বাবু ভাই আছেন, যারা আছেন আর কি, অনেকে ফোনের নাম নাম দেয়া নাই, ফোনের ইয়ে দেয়া আছে। তো যে একজন যে কোনো একজন শুরু করতে পারেন, সমস্যা নেই। হ্যান্ডস আপ করতে বলেন তাই সবাই। জি, 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 হ্যাঁ, আপনারা আহ
আমি আমার বাচ্চাটা একটু শেয়ার করতে চাই। প্যারেন্টস যতক্ষণ মানে রেডি হচ্ছেন হয়তো প্রশ্নের জন্য, বা যারা জয়েন করেছেন, জিনাত আপাও জয়েন করেছেন, আমার বাচ্চার একটা ইয়ে করতেছে, ওর বয়স এখন 13 বছর। তো ওর এখন তো আমার সাথে ও সৌদিতে আছে, সৌদি আরবে আছে, আমরা একসাথে। তো এখানে একটা বড় পার্ক আছে, আমি যে শহরটায় আছি। তো মূলত ওইটি ওর মূলত ওই জায়গাটাতে ও খুব পছন্দ করে, ওখানে যায় এবং প্রতিদিন কমপক্ষে 2-3 ঘন্টার মতো সময় আমরা চেষ্টা করি ওখানে দেওয়ার জন্য। তো ও যেটা হচ্ছিল যে কিছুদিন আগে থেকে এই চকলেটের প্রতি খুব অ্যাট্রাকশন দেখা দিচ্ছিল, এবং ও চকলেটের যে স্টোর গুলা, সেই স্টোর গুলো ও বোঝে যে এই স্টোর গুলাতে চকলেট পাওয়া যায়, সে দেখলেই বের হয়ে দৌড় দেওয়া শুরু করে। এবং ওর আমরা ছোটবেলা থেকে দেখছি যে রুটের যে ব্যাপারটা, রুটটাও খুব ভালো চেনে, যে কোন দিক দিকে গেলে, ও যখন অনেক ছোট ছিল তখন থেকে, যে বাসায় যাচ্ছি কোন দিক দিয়ে গাড়ি গেলে আমরা বাসায় যাচ্ছি। এখন পার্ক থেকে যখন ফিরছি, আরো প্রায় 4-5 বছর আগেও যখন এখানে আসতো ও, তো যখন ও অনেকদিন পর পর আসলো বা 1 বছর পরে আসলেও, ও কিন্তু রুটটা চেনে, যে ও যদি বাসায় যেতে চাচ্ছে না, যখনই গাড়ি ওইদিকে যাওয়া শুরু করে ও কান্না শুরু করে, মানে বাসায় যাচ্ছি, বাসায়, এবং বাসায় যেতে চায় না সে। এখন যেটা হয়েছে যে এবার এসে আপনার আমরা মানে ও কোনো কোনো দিন খুব ভয়ঙ্কর ভাবে রাস্তার মধ্যে দিয়ে দৌড় দিচ্ছিল, যে রাস্তার উল্টো দিকে স্টোর চকলেটের, এবং চকলেট পাওয়া যায়। তো আমরা খুব ভয় পেয়ে গেলাম। তো আমরা ইয়ার শেষের দিকে পার্কের একটু পেছনের দিকে একটা জায়গা, যেখান থেকে স্টোর দেখা যায়, সেরকম একটা জায়গায় ওর কয়েকদিন আমরা নিয়ে গিয়েছি। এরপর থেকে যেটা হয়েছে, সে ওই জায়গাটাতে প্রতিদিন বা প্রতি রাতে ওকে একবার যেতেই হবে। এটা মোটামুটি, ও তো নন ভার্বাল, কথা বলে না সে অর্থে, আপনার যেতেই হবে। এবং এটা যদি না যাই তাহলে বাসায় ফিরে আসি, তাহলে ও বাসায় গাড়ি থেকে নামে না। এবং সেটা এমনও হয়েছে যে আমরা 10 ঘন্টা বা 11 ঘন্টা জার্নি করে মক্কা থেকে ফিরেছি, তারপরে ওই জায়গাটা ঘুরে তারপরে বাসা আসতে হবে। ওখানে গেলে কিন্তু ও তেমন কোনো অনেক সময় স্টে করে না, অনেক সময় জাস্ট 2-3-4 মিনিট ওর সাথে একটা ফুটবল থাকে, ওই বলটা নিয়ে বের হয়, ওখানে গিয়ে দাঁড়ায়, কিছুক্ষণ ড্রিবল করে বা আমার সাথে, তারপর আবার গাড়িতে উঠে আসে, এরপর সে বাসায় আসবে। কিন্তু একবার হলেও তাকে ওই জায়গাটা ঘুরে আসতে হবে। এখন এইটা ওকে কিভাবে ডাইভার্ট করা যায়, এটাকে এটার ম্যানেজমেন্টটা কি? এবার এটা কখনো কখনো হ্যালো। ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওই যে বললাম যে আমরা অনেক লম্বা জার্নি করে আসছি, প্রচন্ড টায়ার্ড। আমরা এখন বাসায় আসলাম, কিন্তু সে গাড়ি থেকে নামবে না। আবার পার্কের ওই জায়গাটায় যাব, ওই যে এখন এটা আমরা জেনে গেছি। এখন এটাও আমরা করছি, এটা ঠিক হচ্ছে কিনা জানি না, যে আমরা কি তাহলে, এখন সমস্যা হচ্ছে কি, ও তো ফিজিক্যালি মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটা এমন না যে ওকে আমি কোলে করে নিয়ে দৌড় দিয়ে বাসায় নিয়ে আসতে পারবে, এটা সম্ভব না। এখন ওর কথা আমাকে শুনতে হচ্ছে, কারণ ও গাড়ির মধ্যে লাফানো শুরু করছে। আবার ওই জায়গাটা ঘুরে আসবে, তখন সে হাসতে হাসতে আনন্দের সাথে বাসায় চলে আসছে। আসাদ আহ, ভাই কি কিছু বলবেন নাকি আমি বলবো? হ্যাঁ, বলেন হাফিজাপা, বলেন আপনি। বলেন। আচ্ছা, যেটা সাইদ ভাই বললেন যে ও ওই জায়গাটা পছন্দ করে বিধায় তাকে ওই জায়গাটা থেকে নিয়ে ওখানে গেলে যে আসলে সে ঠিক থাকে, তা না হলে না। এখন আমার ডিসিশন হচ্ছে যে যদি এটা আমার ক্ষেত্রে হতো, তাহলে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি যখন জানি যে সে ওই রোডটা দিয়ে আসলে সে ভালো থাকবে, আমি ওখানে আসার আগেই ডিসাইড করব যে হুইচ ওয়ান ইজ গুড ফর মি। আমি কি ওই দিক দিয়ে আসলে কোনো সমস্যা, নাকি না আসলে কোনো সমস্যা, কোনটা আমার জন্য মেজর প্রবলেম। কারণ আপনি বলছেন আপনি 10 ঘন্টা ট্রাভেল করে এসে জার্নি করে টায়ার্ড হয়ে থাকবেন। তো সেক্ষেত্রে আমি ওই রুটটা দিয়ে আসলে আমার দুইটা দিক ঠিক হচ্ছে। এটাতে কোনো কিন্তু সাইড এফেক্ট বা খারাপ কিছু না, যে আমাদের সবারই কিন্তু পছন্দ আছে। তো আমি যদি আমার পছন্দটাকে প্রায়োরিটি দিতে পারি, তাহলে আমার বাচ্চার পছন্দটাকেও আমার মাঝে মধ্যে প্রায়োরিটি দেওয়া উচিত। দুই দিক হিসাব করে, এক হচ্ছে তার পছন্দটাকে আমি গুরুত্ব দিলাম বিধায় সে কিন্তু আমার আরেকটা জিনিসও গুরুত্ব দিবে, এটা একটা কথা। আর 2 নাম্বার হচ্ছে যে আমার লাইফে এখানে প্রবলেম হচ্ছে যে তার এটা যদি আমি গুরুত্ব না দিই, আমাকে চিন্তা করতে হবে যে তার এটা গুরুত্ব দিলে তার কোনো খারাপ দিক ডেভেলপ হচ্ছে কিনা। সে যখন বাংলাদেশে চলে আসবে তখন কিন্তু তার এই জিনিসটা আর থাকবে না, না না, তাই থাকছে না? না সে এটা। কিন্তু এই না, জায়গাটা এটা যে না, চাইলেও আর এটা যে পাইবে না। এটা যে খুব ক্ষতি করছে সেটা বলবো না, আমি জাস্ট একটা প্রসঙ্গত একটা উদাহরণ দিলাম, যে ওর একটা হ্যাঁ, সেটাই। জায়গার প্রতি এক ধরনের আকর্ষণ। এটা আমাদের আসলে ডিপেন্ড করে সিচুয়েশনটা এবং বাচ্চার বয়সটা, যে কোন বয়সের বাচ্চাকে আপনি হ্যান্ডেলিং করছেন। এবং সেক্ষেত্রে তার ওই সময়টা আমরা সাধারণত কি বলি যে স্পেশাল বাচ্চা হোক আর নর্মাল বাচ্চা হোক, আমরা বাচ্চাকে তার পছন্দের প্রায়োরিটি দিব তার নিড হিসেব করে। এখন আমি যদি 12 বছরের একটা বাচ্চাকে 4 বছরের বাচ্চা হিসেবে ট্রিট করি, তাহলে কিন্তু তাকে এখানে আন্ডার এস্টিমেট করা হবে।
একটা 12 বছরের বাচ্চার কিছু কিছু পছন্দ, কিছু কিছু চাহিদা, প্রায়োরিটি আমাদেরকে দিতেই হবে। দিতেই তো হবে, রাইট। সেক্ষেত্রে এটা দিলে যদি আমার জন্য সব দিক থেকে বেটার হয়, তার কোনো উম, কোনো অন্য কোনো খারাপ কিছু তৈরি না হচ্ছে, আমি মনে করি যে এটা মেনে নেওয়াটাই ভালো। না, আমরা কারণ মেনে আমি জানি নিয়েছি, যে আমরা এটা এখন আমার আমরা এখন লাইফে। আমরা এখন হ্যাঁ, হাসাহাসি করি। আমার কলিগরা পর্যন্ত এটা জানে যে ও আচ্ছা, এটা তো আমরাও তোমাকে এটা দিতে এনজয় হবে। করতে হ্যাঁ, চাই। হ্যাঁ, জি জি। সেটাই। তো আমরা মানে একটা এখন দিলাম যে আপনার কি অদ্ভুত, মানে খুব অবাক হই যে আমরা ঠিক জায়গাটা মনে রাখে। আচ্ছা, ওই জায়গাটা, আমরা ওই জায়গাটা কিন্তু অনেক দিক দিয়ে যাওয়া যায়। আমি আমি অনেক সময় ইচ্ছা করে অন্য দিক দিয়ে গেছি, সেটাও বুঝতে পারে, এবং ওর কাছাকাছি গেলে ও হাসা শুরু করে, মানে খুশি হয় যে ওই জায়গাটাতে যাচ্ছে। আমার ওখানে কিছু একটা, সে তার হয়তো আই ক্যাচিং কিছু একটা হয়েছে যেটাতে সে খুব পছন্দ করে। এখন সাইকোলজিস্ট আসাদ ভাই এটাতে কি বলবেন, আমি সেটা একটু শুনি যে আমি কি রং বললাম নাকি রাইট। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রতিটা মানুষের যে যে স্পেশাল চাইল্ড থাকে তাদের বিহেভিয়ারের একটা যে পারপাস থাকে, যে সে যে বিহেভিয়ারটা করতেছে আসলে এই বিহেভিয়ারটা তাকে কি সার্ভ দিচ্ছে। তো যদি ফাংশনাল অ্যানালাইসিস করে যদি দেখা যায় বাচ্চার সাথে, তাহলে হয়তো আমরা কিছু পাবো যে ওই জায়গাটা তাকে কোনো কিছু একটা সার্ভ করে, সেটা তাকে হয়তো কমফোর্ট দেয়, যেটা তার ভালো লাগে, যার কারণে সে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা সে ওই জায়গাতে বারবার যেতে চায়। তো এটা তার মানে তার সাথে অ্যাসোসিয়েশন হয়ে গেছে, যেটাকে আমরা সাইক্লো অ্যাসোসিয়েশন, যে ওই পার্টিকুলার জিনিসের সাথে তার অ্যাসোসিয়েট হয়ে গেছে। এখন এই অ্যাসোসিয়েটটা কোনোভাবে দেখা যাচ্ছে যে যদি আমরা ব্রেক করতে পারি তাহলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ভালো হবে। এখন এটা ব্রেক করার অনেকগুলো উপায় আছে, সেটা হচ্ছে যে উম, সে ওখানে যেটা পায়, যে এনভায়রনমেন্টটা পায়, বা যে ওই জায়গায় যে ফ্যাসিলিটিস গুলো পায়, বা ওখানে যে কালারফুল জিনিস, খোলামেলা জায়গা, বা একটা বা বিভিন্ন বিষয় থাকে, তো ওই জায়গাটা ওই রিলেটেড যদি কোনো কিছু বিষয় দেখা যাচ্ছে বাসার যদি কোনো দেওয়া যায়, বা তার সাথে ওইটা যদি করা যায় এবং ওটা যদি ফিল হয় এবং ফুলফিল হয়, তাহলে দেখা যাচ্ছে যে সে আর ওই জায়গাতে অনেক ক্ষেত্রে যেতে যাবে না। তো বাংলাদেশে আমরা দেখি যে বাংলাদেশে বাচ্চা অনেক ক্ষেত্রে সন্ধ্যার পরে দেখা যাচ্ছে প্যারেন্টসরা আসলে রিক্সায় যেতে চায়, তাকে রিক্সায় উঠতেই হবে। প্যারেন্টস আসলে দেখা যাচ্ছে যে বাবা আসে, সারা মা কিন্তু বলে রাখে, বাচ্চা কিন্তু বারবার বলে যে আমি রিক্সা রিক্সা রিক্সা, মানে স্পেশাল চাইল্ড তো বলতে পারে না, তো ইস্কা ইস্কা বাইরে বলে। তো মা তাকে বারবার রিমাইন্ডার দেয় যে ঠিক আছে, বাবা যখন আসবে তখন তুমি যাবা, যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা অফিসিয়াল কাজে একদিন দুদিন তিন দিন বাইরে থাকে, বাচ্চার মধ্যে কিন্তু ওই জিনিসটা কি থাকে, মানে থাকে যে সে অ্যাওয়ার্ড থাকে যে এখন সন্ধ্যা 8টা বাজে বা রাত 9টা বাজে, এখন এই টাইমটা যখনই চলে আসবে তখন তার এটার সাথে অ্যাসোসিয়েশন হবে, যখনই তার এটা আসবে তখনই দেখা যাচ্ছে সে রিক্সাতে যাবে। এখন বাবা তো নাই, মা তো নাই, তাহলে এখন তো কে রিক্সায় নিয়ে যাবে? এখন তখন সে ট্যান্ট্রাম বিহেভিয়ার গুলো করা শুরু করবে, চিৎকার করবে, লাফালাফি করবে, বা যেগুলো করে অ্যাঙ্গার বিহেভিয়ার গুলো শো করবে। তো রিক্সায় চললে যে প্লেজারটা পায়, ওই প্লেজারটা যদি কোনোভাবে ওটা ফুলফিল করা যায়, তাহলে দেখা যাচ্ছে এটা অনেক কিছু সহজ হয়ে যায়। অথবা সিমিলার যদি এনভায়রনমেন্ট বাসার একদম কাছে থাকে, তাহলে ওইটাতে বাচ্চা ক্রিয়া করা। দেন সেকেন্ড হচ্ছে রেনফোর্সমেন্ট, যে আহ, আহ, ধরেন তার একটা প্রিয় জিনিস, যেটা সবচেয়ে প্রিয় জিনিস, যে আহ, সে যদি ওই জায়গাতে না যায়, তোমাকে আমি এটা আমি সার্ভ করব। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে প্রথম দিনে সে ওকে যদি কাজ করে, মানে রিএনফোর্সমেন্ট তাকে বাছাই করতে হবে আসলে, এটা আস্তে আস্তে টেস্ট করে দেখতে হবে। আহ, তো যদি রেনফোর্সের মাধ্যমে দেখা যাচ্ছে তাকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসা যায়, তাহলে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে আশা করি। তো এইভাবে দেখা যাচ্ছে দেন রোল প্লের মাধ্যমে দেখানো যায় যে আপনি ওই জায়গাটার একটা ভিডিও আপনি তৈরি করলেন, সেটা আপনি বাসায় রাখলেন, ঠিক আছে, যে দেখো তোমার ওই জায়গাটা, এই যে ভিডিওতে তুমি দেখো, বা তুমি কম্পিউটার স্ক্রিনে দেখো, বা প্রজেক্টরে তুমি দেখো। ওকে, তো ভাইয়া যেটা বলো ওখানে হয়তো যে ও মানে 2-1 মিনিট থাকে চলে আসে, তো তার মানে ওই জিনিসটা জায়গাটা যদি তার সামনে এক্সপোজ করা হয় বাসা নিয়ে এসে, বা গাড়িতে থাকা অবস্থায় থাকে, দেখো তোমার ওই জায়গাটা, এটাও একটা রেনফোর্সমেন্ট হিসেবে রাখা যায়। হ্যাঁ, যে সে জায়গাটা পছন্দ করে, ওই জায়গাটা আমি ভিডিও করে তার হাতে আমি দিলাম, ঠিক আছে, বা তার সামনে আমি রাখলাম যে ওকে, দিস ইজ দা প্লেস ইউ লাইক। তো এইভাবে দেখা যাচ্ছে যে
রেনফোর্সের মাধ্যমে যাওয়া যায়, এবং ভিডিও যে বিষয়গুলো আছে এগুলোর মাধ্যমে যাওয়া যায়। তো এগুলো করা যায়, কিন্তু হঠাৎ করে তো আন্দাজি ভাবে কোনো কিছু বলা যাবে না। বাচ্চার সাথে ফাংশনাল অ্যানালাইসিস এর মাধ্যমে আসলে দেখতে হবে আসলে আহ কি পাচ্ছে এবং ওটার কনসিকুয়েন্স হিসেবে সে আবার কি নিচ্ছে। তো এটা যদি আরো ভালোভাবে বাচ্চার সাথে কাজ করা যায় তাহলে মনে করি অনেক বেশি ইফেক্টিভ হবে। ওকে, অনেক থ্যাংক ধন্যবাদ, ইউ, আমি অনেক এটুকু ধন্যবাদ বলা ভাইয়া, ছিল। অনেক ধন্যবাদ। আহ আপা, আনমিউট করতে হবে ফেরদৌসী। একটা অ্যাড করে সিমিলার সিচুয়েশন, আমার দুইটা বাচ্চা আছে। একটা বাচ্চা হলো অবসেস টু গো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দোকানে যেতে চায়, আর একটা বাচ্চা হলো কস্কো, একটা বড় সুপার ইয়ে আছে, সুপার মার্কেটের মতো, ওইখানে যেতে চায়। অস্ট্রেলিয়াতেও আছে কসকরো। হ্যাঁ, তো ওই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দোকানে যেতে চায়, এটা হলো এভরি সিঙ্গেল ডে, ওই যে সাইড বাই যেটা বললেন, ওনার বাচ্চার মতো ওইখানেই যাবে, ওই ওই জায়গাটায় যাবে। এই বাচ্চাটা হলো 16 বছর। হ্যাঁ, আর আরেকটা যেটা বলছি ও হলো 7 বছর। এখন হাফিজ আপা যেটা বললেন যে বয়সের ব্যাপারটা একটা বিরাট বড় ইম্পর্টেন্ট জিনিস। কোন বয়স থেকে বাচ্চাটাকে আপনি আরো বেশি, ইভেন দো নন ভার্বাল হলেও আপনি ট্রেন করতে পারেন। নন ভার্বাল হলে ওই যে আসাদুজ্জামান ভাই বললেন, যেমন ভিডিও, জি। পিকচার্স, এগুলো নিয়ে আপনি অবশ্যই ট্রেন করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু শুরু হতে হবে অনেক ছোট বয়স থেকে এই ট্রেন গুলি। এখন যে আমার 16 বছরের যেই বাচ্চা যে ইনস্ট্রুমেন্টের দোকানে যেতে চায়, তার হলো ইনস্ট্রুমেন্টের ওইখানে না যাওয়া পর্যন্ত আপনি যদি ওকে বাসায় নিয়ে আসেন, ও গাড়ির থেকে নামবে, এবং সে বেশ লম্বা ছেলেটা, সে গাড়ি তার সামনের পা দুটা ওই সামনের সিটের ভিতরে হুম, ঢুকায় হুম, দেয়, হুম, যাতে ওকে হুম, বের না করতে পারবেন। জি, তো জি, জি। সেইখানে প্যারেন্টসরা 2 ঘন্টাও বসে থাকে, গাড়ি থেকে সে বের হয় না। হুম, হুম। সো ইটস ভেরি ডিফিকাল্ট যে আপনি কোন টাইমের থেকে এই যে রিএনফোর্সমেন্ট, রোল প্লে এগুলো শুরু করবেন, এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর আর যেই বাচ্চাটা বললাম 7 বছর, ওকে, ও টোটালি নন ভার্বাল বাচ্চা এবং সিভিয়ার অটিজম, কিন্তু প্যারেন্টস ভেরি ডিভোটেড প্যারেন্টস, তারা কমিউনিকেশন করে থ্রু পিকচার, থ্রু ভিডিও, এভরিথিং এর থ্রুতে তারা কমিউনিকেশন করে। ওই আসাদুজ্জামান ভাই বললেন যেমন ভিডিও করলেন জায়গাটার, সেই ভিডিওটা দেখায় দেখায় প্যারেন্টসরা যেমন বলতেছে, ওকে, আর যাওয়ার গাড়িতে ওঠার আগেই যেমন প্রিপেয়ার করতো, টুডে উই নট গোনা গেট ডাউন, রিমেম্বার উই নট গোনা, আমরা আজকে যাবো এটা বলতে থাকি, অনেকবার প্রিপেয়ার করতে থাকে, মাথার মধ্যে প্রিপেয়ার করতে থাকে। এবং যেইটা সে ওইটা শোনার পরে তাকে যে রিএনফোর্সমেন্টটা, তার পছন্দ ম্যাচ বক্স কার দেওয়া হয়, এবং সে ওইটা শোনে। আচ্ছা, ওই 16 ইয়ার্স যার বয়স, তাকেও ট্রেন করতে বহুত সময় লাগছে। শেষের দিকে মনে হয় প্যারেন্টস এর মনে হয় বাসায় 100টা পিয়ানো হয়ে গেছে, বিকজ সে কিন্তু পিয়ানো বাজানোর জন্যই যেতে চায়। এখন ওই রিএনফোর্সমেন্ট পিয়ানো ইউজ করতেছে, কিন্তু এটা মনে হয় তার যে কোনো নতুন একটা পিয়ানো দিলেই দাঁড়িয়ে, কিন্তু এটা ইট টেকস টাইম, কারণ বয়সটা বেশি হয়ে গেছে। জি, জি। সো দুইজনেরই কম্বিনেশন, যে আপনাকে বুঝতে হবে যে কোন বয়স থেকে আপনি ট্রেনিংটা শুরু করেন। অনেক অনেক ধন্যবাদ আপা। আমাদের সাথে বাবু ভাই আছেন। বাবু ভাই, কিছু বলতে চান, শেয়ার করতে চান এক্সপিরিয়েন্স বা আপনার বাচ্চার কন্ডিশন? বাবু ভাই যদি আনমিউট করেন মাইকটা। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। এখানে আমাদের সাথে তিনজন প্রফেশনাল আছেন, আপনি নিশ্চয়ই শুনছিলেন ওনাদের কথা। আপনি কিছু শেয়ার করতে চান বাচ্চার কোনো কন্ডিশন অথবা আপনার কোনো এক্সপিরিয়েন্স? হ্যালো, হ্যালো। আমার কথা কি শোনা যাচ্ছে? এখন এখন শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আচ্ছা। না, ওই আজকের টপিকটা দেখলাম আর কি, ওসিডির উপর। জি। তো আমার ছোট ছেলের আর কি ওরকম কিছু বিহেভিয়ার ইস্যু আছে। আচ্ছা। যেমন ও আহ, একটু একদম অ্যাকর্ডিং টু লাইক দ্য ওয়ে ইটস সাপোজ টু বি। প্রত্যেকটা জিনিস, কোনো কিছু যদি ও যেই পেন্সিলটা দিয়ে ইউজ করবে ঠিক ওই পেন্সিল, অন্য অনেক অন্য পেন্সিল নিয়ে আসলে, হাজারটা নিয়ে আসলে সে মানে সেগুলো নিবে না, সে তারটাই হইতে হবে। এবং আর না হলে সে মানে চিৎকার দিয়ে কান্না শুরু করে। আচ্ছা। আবার অনেক সময় চিৎকার না দিয়ে সে যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে মানে সে বলে যে হোয়াট হ্যাপেন্স ইফ আই কাট মাই সেলফ, ইফ আই ডাই হোয়াট উইল হ্যাপেন, মানে কিছু স্টুপিড কোশ্চেন, আই মিন ননসেন্স কোশ্চেন
বলতে থাকে যখন সে ফ্রাস্ট্রেটেড হয়। আচ্ছা। তো আমরা চেষ্টা করি ওকে তখন ডাইভার্ট করার জন্য। তো মাঝে মাঝে কাজ হয়, মাঝে মাঝে কাজ হয় না আর কি। আপনি তো লন্ডনে আছেন এবং সেখানে নিশ্চয়ই আপনার বাচ্চাটা তো একটা ম্যানেজমেন্টের মধ্যে থাকে, ওই স্কুলে যায়, বাট ওই সেই ক্ষেত্রে ওখানকার ওই যে প্রফেশনাল আছে ওনারা কি বলে থাকেন সাধারণত, মানে সেটাও আমরা জানতে চাই আপনার মাধ্যমে। তারা ও- ওকে আমরা নর্মাল স্কুলে দেই, মেইন স্ট্রিম স্কুল। তো ওই স্কুল থেকেই আরো উল্টো প্রেশার দেয়। ও তো আজকে এইসব এবং মানে কথা বলতেছে, ও এই মানে ওর বিহেভিয়ার ইস্যু আছে, ওই ইয়ে করতেছে। ওরা আমাদেরকে মানে ফোন দিয়ে বলে যে ও আজকে ক্লাসে এইটা বলছে, ও এইটা করছে। তো মানে ওরা প্রেশার দিতেছে যে ও স্পেশাল স্কুলে রিফার করার জন্য, কিন্তু স্পেশাল স্কুল ওর জন্য সুইটেবল না। ওর জন্য আসলে যে ধরনের স্কুল মানে অ্যাপ্রোপ্রিয়েট ওইখানে হচ্ছে না আর কি। বয়স কত কারণ বললেন? ও 11। 11। 11 বছর পর্যন্ত যদি সে নর্মাল স্কুলে যেয়ে থাকে, লন্ডনে তো নিশ্চয়ই ওখানে স্কুলের কাউন্সিলর থাকে, যে তারা এই ইস্যুগুলো নিয়ে কাউন্সিলর কে ওর সাথে কাউন্সিলিং করেছিলেন? না, কাউন্সিলর ঠিক না, এখানে লোকাল এডুকেশন অথরিটি আছে। হুম। হ্যাঁ, ওরা ইয়ে করতেছে এখন। এন্ড অফ দ্য ডে ওরা বলে যে আমাদের উপর আমরা যদি চাই আমাদের অপশন মানে আমরা যা চাইবো সেটাই হবে। তো যেহেতু আচ্ছা। স্কুল বাসার পাশেই, তো আমরা আর আরেকটা অপশন হচ্ছে আহ, মানে স্কুল 3 ধরনের। একটা হচ্ছে আপনার স্পেশাল স্কুলের মধ্যেও মানে আছে, যেমন আহ, এখন তো আসলে 3 ধরনের স্কুল হয়েছে। স্পেশাল স্কুলের মধ্যে 3 ধরনের স্কুল। একটা হচ্ছে সিভিয়ার লার্নিং ডিসেবিলিটিস, এসএলডি স্কুল। আরেকটা হচ্ছে এমএলডি, মডারেট লার্নিং ডিফিকাল্টি স্কুল। আরেকটা হচ্ছে আপনার অটিজম স্কুল। অটিজম স্কুল হচ্ছে ভেরি ফিউ ব্রিটিশ অটিস্টিক সোসাইটি accredited, only few schools হোল ইউকে তে। তো ওইটা তো সম্ভবই না। আরেকটা হচ্ছে যেটা ওইটাতে আরেকটা যেটা মডারেট লার্নিং, ওইটাও মানে আমাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। তো সেটার জন্য করছিল, বাট ওটা হয় নাই। আর স্পেশাল স্কুলটা হচ্ছে সিভিয়ার লার্নিং, যেটা সেটা ওর জন্য সুইটেবল না। ওইখানে বেশি মানে আহ, ওদের অবস্থা কন্ডিশন খারাপ। ওর আর ও ছেলেবেলা যেহেতু আরো। public, হুম, হুম। হুম, হুম, আচ্ছা। তো এখন এটা নিয়ে স্ট্রাগল করতেছে। আচ্ছা, আপনাদের ওখানে আপনাদের যেমন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের ওখানে স্কুলের যদি সার্ভিস না থেকে থাকে, আপনারা বাসায় কি কোনো থেরাপিস্ট, যেমন এবিএ থেরাপিস্ট, এরকম কোনো কিছু বাসায় সার্ভিস নেওয়ার কোনো সিস্টেম আছে কিনা আপনাদের? স্কুলের সাথে আসলে রিলেটেড না, ওর এই আচরণটাকে আপনাকে আগে সঠিক করে নিয়ে আসতে হবে, তা না হলে আমরা সে নর্মাল। প্রাইভেটলি এবিএ স্কুল এবিএ করে না। আহ, হ্যাঁ, হ্যাঁ। ওরা অ্যাকসেপ্ট করে, মানে ওরা করে না। তার আর এবিএ জিনিসটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং থিং। সবাই এবিএ কনসালটেন্ট হইতে চায়। এবিএ হুম। কনসালটেন্ট হয়ে এসে একটা অ্যাসেসমেন্ট করে বিশাল অঙ্কের চার্জ করে চলে অনেক যাবে, টাকা কিন্তু নেয়, হ্যাঁ। এবিএ থেরাপিস্ট পাওয়া যায় না। কেউ এবিএ থেরাপিস্ট মানে সম্ভবত হইতেও চায় না। কারণ এবিএ কনসালটেন্ট হলে বিশাল অ্যামাউন্ট, তো সবাই ওই বিসিবিএ জন্যই করে, মানে আচ্ছা। বিসিবিএ হতে চায়। তো ওটা করাইছিলাম আমার একটা সময় পর্যন্ত। এবিএ ও যখন বেশি ছোট ছিল তখন এবিএ থেরাপিস্ট রেখে করছিলাম বেশ বেশ কিছুদিন। পরে ওই এবিএ থেরাপিস্ট অন্য জায়গায় চলে যাওয়ার ফলে পরে আর কোনো এবিএ থেরাপিস্ট পাইনি। আর এগুলো সব প্রাইভেট করতে হয়, হ্যাঁ, এগুলো প্রাইভেটলি এবং অনেক কস্টলি এটা, বিশেষ অনেক করে কস্টলি। এবিএ। আর হুম।
এবি এর পজিটিভ নেগেটিভ দুই দিকে আছে। সঠিকভাবে না হলে তো যে কোনো কিছুরই পজিটিভ নেগেটিভ দুটোই আছে, এবং সেটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সার্ভিসটাকে আপনাকে ইয়ে করতে হবে। তা না হলে আপনি যে সার্ভিসই নেন না কেন, পজিটিভের চেয়ে নেগেটিভটা বেশি হবে, বিকজ অফ স্পেশাল চাইল্ড। আমি যে জিনিসটা সহজভাবে বুঝবো, আপনি যেটা বুঝবেন, স্পেশাল চাইল্ডের একটা মিনিমাম টাইম লাগে। ওই হ্যাঁ, টাইমটা পর্যন্ত, টাইম ফ্রেম পর্যন্ত সার্ভিসটা না হলে আমি মনে করি এটা এফেক্ট হচ্ছে, সাইড এফেক্ট বেশি হয়। এখন না আমাদের এখন সাইকোলজিস্ট ভাইয়া কি বলবেন এই বিষয়ে? আই এম ওয়েটিং ফর দ্যাট। এখন আপনাকে এমন কিছু বলবে যেটা রিয়েলিস্টিক না, এবং হ্যাঁ, এখন কারণ আমি দেখছি মানে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে এই বিয়েটা হচ্ছে কি, আমি মানে শর্ট ফর্মে বলি, আমি ছোটবেলায় যেমন আমি অঙ্ক পারতাম না, অঙ্কে ফেল করতাম খুব, মানে ইয়েই করতাম না। পরে যেহেতু অঙ্কে মানে পাশ করতাম না দেখে একটা খুব আমাদের এখানে খুব মোটামুটি নাম করা ইয়ে ছিল, তার কাছে আমাকে প্রাইভেট দিছিল। এখন সে করতো কি, এসে একই অঙ্ক আমার দিনের মধ্যে প্রত্যেক দিন এসে সেম জিনিস আমি 10 বার করে করতাম। তো আলটিমেটলি করতে 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 ওটা মুখস্থ হয়ে গেছিল। তো আমি মুখস্থ করে ফেলছি, আমি অঙ্কে লেটার মার্কও পাইছিলাম, যে অঙ্ক আমি ফেল করা, মানে স্কুল, এক স্কুলই আমার চেঞ্জ করতে হয়েছিল, পরে সেই অঙ্কে আমি লেটার মার্ক। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি রিয়েলাইজ করছি আমি যেটা ইয়ে হয়েছে এটা জাস্ট আমি মুখস্থ করে আমি পাশ করে গেছি বা ওটাতে লেটার পাইছি, কিন্তু আমি কিছুই বুঝি নাই। তো এই বিয়েটা হচ্ছে একই জিনিস রিপিটিটিভ ওয়েতে আপনাকে লোভ দেখে মানে করানো আর কি, একটা ইয়ে দিয়ে করাতে করাতে তো আপনি তো করবেন বাচ্চা, কিন্তু মানে ওইটা এন্ড রেজাল্ট যেটা সেটা কখনো হয়তো বা, হ্যাঁ আমি একদম যে এটা ইয়ে করবো তা না, কিছু কিছু অবশ্যই মানে ওইটা থেকে বেনিফিট আসবে, বাট আপনার যে এক্সপেক্টেড লেভেল ওই লেভেলের কখনোই মানে সম্ভব না। তবে এটা ঠিক, বাবু এটা ভাইয়ের সাথে আমি একটু কথা এটা বলি, ঝগড়া এটা করি। অটিজম যে অটিজম এ অটিজমের। বিয়েটা, জি, বাবু ভাইয়ের সাথে একটু সাইকোলজিক্যালি ঝগড়া করি। সেটা হচ্ছে, এই করতে বিয়েটা পারেন। আসলে যদি একদম জিরো থেকে আমরা সঠিক ওয়েতে বাচ্চার লেভেল অনুযায়ী, বাচ্চার নিড হ্যাঁ, অনুযায়ী হ্যাঁ, সঠিক অ্যানালাইসিস করে যদি মডিফিকেশনটা দিতে পারি, তাহলে ইট উইল বি আচ্ছা, ভেরি এফেক্টিভ ফর দ্যাট। বিকজ বাট ইট ইজ টাইম কনজিউমিং। আপনাকে পেশেন্স রেখে কিছু কিছু স্টেজ পর্যন্ত আপনাকে, ইউ হ্যাভ টু গো। আদারওয়াইজ এটার কিন্তু, যেটা আপনি বললেন, তাহলে এই বিয়েটা তার শুরুই হয় না সেভাবে সঠিকভাবে। অনেক সময় নিয়ে স্টেপ বাই স্টেপ যেতে হবে, আচ্ছা, এখন এবং সময়টা কি? রেনফোর্সমেন্টটাও, হ্যাঁ, প্রমটাও আপনাকে সঠিক উপায়ে হুম, সঠিকভাবে দিতে হবে, বাচ্চার লেভেল অনুযায়ী। যদি সঠিক হয়, এই বিয়েটা হুম, অনেক ভালো কাজ করে। একটা নর্মাল বাচ্চাকে একদম নার্সারি থেকে শুরু করে, আমি মনে করি যে এবিএ দিয়ে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করা সম্ভব, যদি থেরাপিস্ট সঠিক ওয়েতে বাচ্চার সাথে কাজ করে, বাচ্চার সাইকোলজি বুঝে সঠিকভাবে ম্যানেজমেন্টটা দিতে পারে। তার কগনিটিভ বিহেভিয়ার বলেন, তার হচ্ছে অ্যাংজাইটি বিহেভিয়ার বলেন, তার হচ্ছে আপনার সেলফ হেল্প ইনজুরি বলেন, তারপরে হচ্ছে উম, বাচ্চার সেলফ ডিফেন্স বলেন, এগুলো সব ডেভেলপ করা সম্ভব এবিএ থেরাপি দিয়ে, যদি সেটা সঠিক উপায়তে হয়। এখানে কথা হচ্ছে বাচ্চার বাট ইট ইজ লেভেল কি এক্সপেন্সিভ। অনুযায়ী। আমার 2 বাচ্চা আছে, আমি তো বলবো যে এক বাচ্চাকে আমি এই বিয়ে দিয়ে হয়তো বা আপনি যেটা বলছেন কিছু জিনিস শেখানো যাবে, আরেকটা ইয়েতে কখনোই মানে সে যতই ইয়ে লাভ কিছু ইয়ে মনে হবে, কিন্তু মানে ইয়ে সেটা না। অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিসটা একটা ঠিক আছে, সায়েন্টিফিক ওয়ে, যেটা দিয়ে নর্মাল বাচ্চাদেরকেও তার ডেভেলপমেন্ট করা সম্ভব, যদি সঠিক এটা উপায়তে যদি হয়। আমি সাইন্টিফিক বারবারই ইয়ে বলছি হতো যে সেটা যদি ইউকে, সঠিক উপায়ে অ্যাপ্লাই হয়। আপনার ইংল্যান্ডে এই বিয়েকে অ্যাপ্রুভ করে না কেন জানেন? কেন হুম। করে না বলতে পারবেন? এই বিয়েটা শুরু হয়েছে মেনলি প্রথম আমেরিকা থেকে, ফেরদৌসী আপা বলতে পারবে। আমেরিকাতে আপনার শুধু এই বিয়ে না, আমেরিকাতে আপনি চাইলে আপনি নিজের থেকে একটা থেরাপি বাড়ি করে অ্যাপ্লাই করে ইয়ে করতে পারবেন।
তারপর স্টেম সেল থেরাপি করছে না আমেরিকাতে সব নতুন নতুন। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে মানে আমি বলবো আমাকে দিয়েই বলি, আমাদের মতো আমাকে বলতে আমাকে সাইদ ভাইকে, আমাদের যাদের বাচ্চা আছে অটিস্টিক তাদেরকে নিয়ে মানে এক্সপেরিমেন্ট করা ইয়ে হয়। করে তাদের তাদের আর্নিং সোর্সটা ইয়ে করা হয়, এই তাদের লাভের এক্সপেরিমেন্ট। জন্য মানে আমরা আমাদেরকে গিনিপিগ বানানো হয়, আর কিছুই না। বাবু ভাই, একটু কথা বলি আপনার জি সাথে এবার ভাই আমি। বলো। আপনি আপনার বাচ্চার বয়স বলেন 11 বছর না? আমার একটা বাচ্চার বয়স 11 বছর। হ্যাঁ, ওই যেই বাচ্চার প্রবলেম ওরই তো 11 বছর বলতেছেন না? না, ভাইয়ের ভাইয়ের দুইটা বাচ্চারই প্রবলেম কিন্তু অটিজম দুই আছে। বাচ্চারই, একটা সিভিয়ার একটা মাইল্ড। তো মাইল্ডটা আচ্ছা, কথা বলতেছি আর ওদের কি। বাচ্চার বয়স কত কত ওদের? জি বলেন। 11 বছর আর কত? 16, একটা এই তো এখন 11 শেষ হয়ে 12 হবে আর কি। আচ্ছা, তো ওদের দুজনেরই ডায়াগনোসিস হলো অটিজম, রাইট? জি আচ্ছা, জি। তাহলে ওদের স্কুল থেকে কি পুরা সবগুলি সার্ভিস শুরু হয় নাই? যেমন স্কুল থেকেই তো সব সার্ভিস পাওয়ার কথা। কিরকম? যেমন আমাদের এখানে, যেমন আপনি যেটা বললেন, তো আমাদের এখানে যেমন, হ্যাঁ আপনি বললেন যে বোধহয় ইংল্যান্ডে বোধহয় অটিস্টিক স্কুলে অতটা বেশি নাই, না অত বেশি স্কুল নেই। আমাদের এখানে যেমন কি একটা রেগুলার স্কুল, তারপরে তো ডিস্ট্রিক্ট 75 এর হলো আন্ডারে হলো সব ডায়াগনোসিস, যত রকম স্পেশাল ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ফিজিক্যাল ডিসেবিলিটি, অটিস্ট, সবকিছু হলো ডিস্ট্রিক্ট 75 এর। আর রেগুলার স্কুলের মধ্যে রেগুলার স্কুল প্লাস ইনক্লুশন কিছু আসে না। এখন ওইখানে যে এসবিএসটি টিম, যারা স্পেশাল ভাবে সাইকোলজিস্ট, সব রিলেটেড সার্ভিস যারা আছে, সবাই মিলে ঠিক করবে যে বাচ্চাটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসরুম কোনটা। এখন এই যে আপনার বাচ্চাকে যে বারবার টিচার জি জানাচ্ছে যে ওর বিহেভিয়ার ঠিক হচ্ছে না, ও এইটা বলতেছে, ইটস আ ভেরি বিগ অ্যালার্মিং কনসার্ন। তো এটা একটা, তো এই কনসার্নে তারাই তো ঠিক করবে যে উইচ উইল বি আ বেস্ট প্লেসমেন্ট ফর আপনার আপনার বাচ্চার জন্য। সেটা কি স্কুল থেকে করতেছে না? সেটা স্কুল থেকে করতে পারে না, কারণ এটা কি বলে, সেই স্কুল তো বলতে পারে না যে তোমার বাচ্চাকে ওই স্কুলে দাও বা ওইখানে দাও, ওই অধিকারটা তাদের নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা হচ্ছে তাদের ইয়ে নাই, আমাদের রাইটস। কিন্তু এমন না যে আমরা চাই যেখানে চাইবো সেখানেই আমার বাচ্চাকে নিতে পারবো, সেটাও না। চেষ্টা ও করা যেতে পারে আচ্ছা আর আচ্ছা। কি। আর এখানে দেখেন, এখানে যেটা হয় যে আপনাকে জানাবে যে ও আচ্ছা, একটা বড় মিটিং হবে, সব সার্ভিসের লোকরা থাকবে, সাইকোলজিস্ট থাকবে, ওটি, পিটি, বিএ থেরাপিস্ট যারাই আছে সবাই থাকবে, এবং কাউন্সিলর সবাই থাকবে। কারণ এটা তো বাচ্চার জন্য, প্যারেন্টসের জন্য অনেক দুঃখজনক যখন বারবার আপনি শুনতে পান যে ও তোমার বাচ্চা এটা করতেছে, এই বিহেভিয়ার ইটস ভেরি, মানে অনেক হার্ট করবে এটা সবাই স্বাভাবিকভাবে। তো তখন তারা চয়েস দেয় যে আচ্ছা, এই স্কুলে যে এটা এটা হয়তো রং প্লেসমেন্ট হয়েছে, এই স্কুলটা ওর জন্য ঠিক না। তখন আপনাকে অনেকগুলি স্কুলের চয়েস দেয়, সেই স্কুলগুলিতে প্যারেন্টসরা ভিজিট করে, কারণ একটা বাচ্চাকে বাবা মার চেয়ে বেশি কেউ জানে না। আপনি জানবেন যে আপনার বাচ্চার সেটিংটা, কোন সেটিংটা আপনার বাচ্চার জন্য পারফেক্ট, এবং আপনাকে এত চয়েস দিবেন যে আপনি ওই চয়েস গুলিতে গিয়ে দেখবেন যে ও না, এইখানে আমি দিব না, বিকজ এখানে অনেক বেশি আরো বেশি লো ফাংশনিং বাচ্চা আছে। সো আপনাকে কিন্তু চয়েস কিন্তু দিবেন, তারপরে আপনি আপনার বাচ্চাকে কিন্তু সেট এখন করবেন যে হ্যাঁ জি, কিন্তু এই জায়গাটায় দিব। এখন হ্যাঁ, এমন কোনো ইয়ে নাই যে আমি, কারণ আমি দেখছি একদম ওই যে বললাম না সবচেয়ে ভালো তো অটিজম স্কুলের যেটার জন্য অনেক ফাইট করে, এমনও ইয়ে প্যারেন্টসদের সাথে আমার মানে যোগাযোগ করছি পরে, তাদের বাচ্চাদেরও সেরকম কোনো ইয়ে নাই, ইমপ্রুভ নাই। ওই যে বললাম আপনার, আবার কারো কারো বাচ্চার হচ্ছে মনে করেন যে তার 60% তার সমস্যা, তো ওরা হয়তো বা কিছু করে তাকে 70%-এ ইমপ্রুভ করে দিতে পারলো, তো সেই প্যারেন্টস হয়তো বা খুশি। আরেকজনের ওই তার বাচ্চার লেভেল হচ্ছে মনে করেন 20%, তো তাকে যতই ইয়ে করুক মানে এর চেয়ে বেশি খুব একটা আসবে না, তো ওই প্যারেন্টস অবশ্যই মানে আপসেট। তো জিনিসটা হচ্ছে আপনার লাইট বাল্ব আছে না, লাইট বাল্ব যদি 40 ওয়াট হয়, সেটা আপনার আপনি যত ইয়েই করেন সেটা থেকে 60 ওয়াট লাইট আপনি পাবেন না। আপনি এখন বিয়ে বাবু ভাই, থেরাপি দেন, এখানে হলো আপনি কি আমি, থেরাপি দেন, আমি কিছু যে অ্যাড করতে থেরাপি পারি? দেন। হ্যাঁ, অ্যাজ আ প্যারেন্টস থ্যাংক হিসেবে ইউ ভাইয়া। আমি বুঝতে পারতেছি, কিন্তু অ্যাজ আ থেরাপিস্ট হিসেবে আমি কিন্তু এরকম বাচ্চাও দেখছি যে যারা
মানে সিভিয়ারলি ইয়া ছিল, হুম এডিএইচডি বা অটিজম এরকম দেখছি। হুম প্যারেন্টস, বোথ প্যারেন্টস আর সো ইনভলভ। আমার রিসেন্ট একটা প্যারেন্টস আছে যারা দুইজনে বাবা মা ডাক্তার। আমি হুম অবাক হয়ে গেছি যে যেই বাচ্চা মানে সিভিয়ারলি ছিল, কিন্তু পরে হুম যখন আজকে 4-5 বছর পরে, আমি তো 3 বছর দেখছি বাচ্চাটাকে, কিন্তু 4-5 বছর পরে যখন ভিডিও পাঠাইছে, আমি বিলিভ করতে পারি না যে এই বাচ্চার এতখানি ইমপ্রুভমেন্ট। একটা জিনিস হলো কি, হ্যাঁ, থেরাপিস্টরা কিন্তু কিছু কখনোই কিছু কখনোই কিছু পারবে না। আচ্ছা, এইখানে এইখানে হচ্ছে সবচেয়ে, এটা কি বলবো, মানে ট্রিকি পয়েন্ট ডেভেলপমেন্টটা। এটা আপনি হয়তো বা বলতে পারেন যে ওর মানে আর এক্স থেরাপিস্টের থেরাপিতে সে এরকম হয়েছে। ইটস নট লাইক দ্যাট। কিছু কিছু আমি কখনোই বলবো ডেভেলপমেন্ট না ন্যাচারাল, থেরাপিস্টের জন্য হয়েছে, যেটা না। আমাদের, আমি আসলে যেটা কিন্তু বলি না বাবু ভাই। যেটা না না না, আমি আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম যে কিছু কিছু ডেভেলপমেন্ট ন্যাচারাল, বিয়ন্ড আওয়ার হোয়াট এভার উই ডু। আমরা যদি কিছু করি, কিছু নাও করি। আপনি ওই যে একটু আগে বোধহয় একটা বলতেছিলেন যে আমি শুনছি যে কোনো একজন বলছিলেন যে বাচ্চাকে ওই যে ধরে ধরে খাওয়ানোর ফলে বাচ্চার মানে এর ফলে বাচ্চা নিজে খাওয়া শিখে না, সব নেগেটিভ সাইড গুলো হয়। আর যে বাচ্চাকে এই জন্য আপনার উন্নত দেশে মানে বাবু ভাই মনে হয় নেটওয়ার্ক চলে গেছে। হাফিজাপা, আমি দেখলাম কি ইংল্যান্ডে আরো কিছু প্যারেন্টস আমার কাছে রিচ করে। তো আমি তখন খুব অবাক হয়ে যাই যে ইংল্যান্ডে বসে তাদের সার্ভিস তো অনেক ভালো পাওয়ার কথা, তো না ওয়াই আপা, প্যারেন্টস আর সো ওদের ফ্রাস্ট্রেটেড ইংল্যান্ডে না? আমার এক আমি ফ্রেন্ডের দুইটা বাচ্চা অটিজম। ওদের ওখানে মানে থেরাপিস্ট বলেন আর হচ্ছে প্রফেশনালদের অনেক ক্রাইসিস, অনেক ক্রাইসিস, যার কারণে স্কুলগুলো কোনো জায়গায় সাজেস্ট করতে পারে না যে যেখানে আপনি ওখানে নিতে পারেন, কারণ প্রয়োজনের তুলনায় ওদের সার্ভিস অনেক কম, অনেক কম মানে অনেকই কম। তো যার কারণে ওয়াও। এই প্রবলেমগুলো ওনারা ফেস করে। আমি আমার আমি আমি যেটা বলছিলাম সেটাতে ফিরে আসি। তো জি ওই যে দেখা গেছে যে বাচ্চা মানে খুব আর্লি থেকে শুরু করলে বাচ্চার খুব ভালো হয়। বাচ্চাকে প্যারেন্টসরা যদি ওই যে 10 বছর পর্যন্ত খাওয়াই দিলে ওই ওই বাচ্চার অনেক মানে কিছুই ডেভেলপ হয় না, কোনো নেগেটিভ অনেক, এটা শুনলাম তো। আমাদের মারা আমাদেরকে ওই যে ওই এক্সাম্পল 10 বছর পর্যন্ত খাওয়াই দিছে, কিন্তু এতে কোনো কিছু আমরা খুব নর্মালি ভালোভাবে ইয়ে হয়েছে। আবার দেখা গেছে যে যে বাচ্চাকে ওই খুব আর্লি দিছে, ওই বাচ্চার মধ্যে ওই ছোটবেলায় তার মনের মধ্যে যে আমাকে তো কেয়ারই করে নাই আমার বাবা মা, এবং সে মেন্টালি পরে এগুলো মেন্টাল ইয়ে হিসেবে ওই বাচ্চাটার লাইফে এফেক্ট করে। তো কোনো কিছুই আপনি মানে এভরিথিং ইজ আমি বলবো আপেক্ষিক, কোনো কিছুই কনস্ট্যান্ট না। আপনি যে যে বাচ্চাটাকে আপনি কম্পেয়ার করেন আমাদের দেশে গ্রামে বা আমাদের দেশে আগেকার দিনে কখনো এত ইয়ে করতো না। আমরা এখন এই যে স্পেশালি আমি আমার বোনের বাচ্চাদের দেখছি কোনো কিছু করতে হয় নাই, এমনি মানে বলতে গেলে ডেভেলপমেন্ট গুলো ন্যাচারালি হয়। আর যে বাচ্চার হবে না সেটা আপনি হাজার ইয়ে দিয়ে করলেও আসলে অথবা কিছুটা মনে হবে যে সান্ত্বনা শুরু মানে স্বরূপ কিছু ইয়ে হয়, বাট রেজাল্ট ইজ রেজাল্ট আননোন। এনিওয়ে, সাইদ ভাই, জি জি ভাই। জি ভাই, হয়তোবা অনেকে আমার কথায় ডিসএগ্রি হবেন বা কষ্ট পাবেন, আই এম সরি, বাট এটাই হচ্ছে রিয়ালিটি না না বাবু না ভাই, আমাদের না আপনি লাইফ। না যেটা না আসলে আসলে বলেছেন বাবু এটা বাবু হচ্ছে ভাই আমার এটা আমি কাজে রিয়েলিটি। যেতে কষ্ট হবে থেকে আপনি আজকে। বলছেন। না বাবু ভাই, আপনার ফ্রাস্ট্রেশনের জায়গাটা আমরা জানি, কারণ আমার তো একটা বাচ্চার স্পেশাল চাইল্ড, আপনার দুটো বাচ্চাই, আপনার ব্যাপারটা আপনার হ্যাঁ আপনি আমাদের এই ফোরামের সাথেও আছেন একজন হ্যাঁ মেম্বার হ্যাঁ হ্যাঁ। হিসেবে, এবং এই জি ফ্রাস্ট্রেশনের জি জি। জায়গা থেকে এটা আমরা বুঝি। আমিও আপনার সাথে অনেক ক্ষেত্রে আমার এরকমই মনে হয় কিছু হবে না, কিছু তো হলো না এত বছর বয়সে, কিন্তু অবশ্যই প্রফেশনালরা তাদের জায়গা থেকে বলবেন, এবং ওনারাই তো আমাদের আশার আলোগুলো দেখাবেন। এখন আপনার ব্যাপারটা আমরা বুঝতে পারছি, ওইটা ফিল করার কোনো কারণ নাই যে ডিসএগ্রি বেগ্রি। আমরা এখানে বসেছি মূলত আলোচনা করার জন্য, বা এই সেশন থেকে যে সব এক্স্যাক্টলি। ঠিক হয়ে যাবে তাও না। তারপরেও যতটুকু আমরা তো দেখেন, আপনি বলেন যে এত কিছুর পরেও আপনি তো আনাসের ব্যাপারে আমার মনে হয় যে আপনার হয়তো ফ্রাস্ট্রেশনটা বেশি বেশি আপনার বড় ছেলের ব্যাপারে, কিন্তু তারপরে কিন্তু আপনি একেবারে হাল কিন্তু ছেড়ে দিচ্ছেন না, বাবা মার জায়গা থেকে না চেষ্টা না কিন্তু না, করেই যাচ্ছেন ভাই, তাই না? অবশ্যই ও যখন হাল অত ছাড়ার হাইপার প্রশ্নই হয়ে আসে না। যাচ্ছে, ও হ্যাঁ। ও ওকে লুক আফটার করাটা আমার দায়িত্ব, জি জি জি। এবং তো আমি আমরা দায়িত্ব আসলে হিসেবে করে আপনার যাচ্ছি। আপনার আপনার কষ্ট ফিল করছি না, আমাদের সবারই কষ্ট। তো ওইটা মনে করার জি। কোনো কারণ নেই, এখানে আমরা কোনো কিছু কিছু মনে করছি না, কারণ বিকজ আমরা
যারা প্যারেন্টসরা তারা তারপরে তো আমরা সরাসরি ভুক্তভোগী বা যাই বলেন, আর যারা প্রফেশনাল তারাও কিন্তু নিজেদের বাচ্চা এমন না হলেও তারা তো আমাদের বাচ্চাদেরকেই নিয়েই থাকেন অধিকাংশ সময়, তাদের চিন্তা ভাবনায় কাজে, তাই না? তবে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ ভাই, অনেকদিন পরে আপনি জয়েন ওকে, করেছিলেন, অনেক ধন্যবাদ। হয়তো আসসালামু তানিয়া হয়তো আলাইকুম আপা। ইয়ে করবে, হ্যালো ও হয়তো হ্যালো আসসালাম। জয়েন করবে। সাইদ ভাই, ওকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি কাজে যাব। হ্যাঁ, সবাইকে আল্লাহ ওকে, হাফেজ। জি আল্লাহ জি, হাফেজ আল্লাহ ভাই। হাফেজ ভাই। আল্লাহ। জি, আর আর কেউ আসসালামু আর কেউ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আচ্ছা, আমি ওই ফেরদৌসী আপার ফ্রেন্ড মলি, আমিও ইউএসসি একজন মেম্বার। আমি জি আপনার জি পুরো লেকচারটা শুনলাম, যে আমি ওনার উদ্দেশ্যে একটা কথা বলতেছিলাম। হ্যাঁ, থেরাপিস্ট আমরা চেষ্টা করে যাব, হয়তো আল্লাহ তরফ থেকে হয়তো সেটা আসবে। বাট অ্যাজ এ মুসলিম উই শুড প্রে ফর আল্লাহ সুবহানাহু, উনি দেওয়ার মালিক তো উনি। তো ওনাকে ফ্রাস্ট্রেশন হলে তো চলবে না, প্রত্যেকটা জিনিসেরই তো হয়তো এর চেয়েও অনেক খারাপ কিছু আছে, আর ওনারা তো চেষ্টা করতেছে, হয়তো 100% কারেক্ট করতে পারবে না, বাট আমার বিশ্বাস মানে কিছু করতে পারবে। একটা জি থেরাপিস্ট যখন দেখাবে, তারা যে পথটা দেখা দিবে, তো সেটা তো প্রত্যেক প্যারেন্টস আমি জানি যাদের আছে তারা ফ্রাস্ট্রেশন আসবে স্বাভাবিক, যার জি জি। ঘরে আছে তারা কিন্তু ওই যে উপর আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে, তার কাছে আক্স করতে হবে, তাই না? মানে ওনারা তো চেষ্টা করে যাচ্ছেন, ওনাদেরকে তো আমরা ব্লেম দিতে পারতেছি না, না না দে না, ট্রাই অবশ্যই না, দেয়ার লিটল ওনারা বেস্ট। ওনারাও ওনারাও যথেষ্ট ধার্মিক। ভাইয়ের সাথে আমাদের অনেকদিন ধরে যোগাযোগ তো। আসলে ওনার দুটো বাচ্চা, এবং দুটো বাচ্চাই মানে আল্লাহর ইচ্ছা, দুটো বাচ্চাই আপনার আপনার স্পেশাল চাইল্ড, যে কারণে। এবং বড় বাচ্চারা, বিশেষ করে আমার বাচ্চার চেয়েও বড়, ও 16 বছর বয়স, আনাস ওর নাম। এবং ও মাঝে মাঝে খুব হাইপার হয়ে যায়, হিট করে, নিজেকে হিট করে। আসলে তখন না বাবা মা হিসেবে আমাদের খুব অসহায় লাগে, আপনিও নিশ্চয়ই বুঝবেন জিনিসটা। তখন খুব মানে না, এটা নিজেকে তো বুঝি না, আমরা বুঝছি আমরা আমরা কান্নাকাটি করি, হ্যাঁ তো। আসলে ওই জায়গা থেকে উনি বলেছেন, অন্য অন্য কোনো অর্থে উনি হ্যাঁ, উনি বলেননি, ওনার বা দিক থেকে কাউকে উনি ব্লেম বা কোনো রাইট। সিস্টেমকেও ব্লেম করছেন না। অনেক সেটাই। দৌড়াদৌড়ি করছেন, অনেক কষ্ট করছেন। হুম তারপরে যেহেতু সে অর্থে ডেভেলপ, এটাও আল্লাহর ইচ্ছা, হবে কি হবে না, তাই না? তো সেই জায়গা থেকে উনি হ্যাঁ। মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যান। তা আমি মনে করি যে আমাদের হুম। ইয়ে ফোরাম গুলা তো আর আমাদের এই জাতীয় বাচ্চাকে নিয়ে যখন আমরা আলোচনা করবো, এটা সবসময় যে খুব খুব আনন্দের হবে বা খুব ইয়ের হবে তা কিন্তু না, আমরা তো এটাই তো না স্বাভাবিক। না 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 না, আর আরেকটা জিনিস হলো, এই যে লন্ডনে আপনারা যারা আছেন, জি আপনারা যারা ওয়েল টু ডু, আপনারা কেন প্রাইভেটলি একটা কিছু করেন না? আপনাদের গভর্নমেন্ট লেভেলে ওয়েট না করে আপনারা নিজেরাও তো এরকম থেরাপিস্ট হায়ার করতে পারেন, বা করতে পারেন সেটা, যেহেতু আমি লন্ডনের কথা আমি শুনছি যে সবকিছুর পিছনে অনেক লাইন, অনেক কিছু, মানে সিস্টেম সুন্দর যদি মডার্ন ওয়েস্টার্ন কান্ট্রি, বা জি। তারপরে অনেক কিছু আমেরিকা যেটা সম্ভব সেটা ওখানে সম্ভব না। আপনারা যারা প্যারেন্টস আছেন তারা আপনারা তো প্রাইভেটলি না, এটা আমি করতে আমি পারেন। স্পেসিফিক্যালি আমি নাই, মানে আমি থাকি না, ভাই থাকেন। তবে আমরা তো অনেক সময় কথা বলছি, যেমন রূপাস ভিশনের যে রূপা আপা, উনি তো লন্ডনেই থাকেন, তো অনেকেই থাকেন। জি। এটা আসলে আপা, এটা লম্বা আলোচনার বিষয়, আমরা এটা ওনারাই বলতে পারবেন। আর তাদের দেশে হয়তো একটা বড় চাপ হয়েছে, যে কারণে এটা হয়ে হয়ে থাকে। সুতরাং এই আলোচনাটা আমরা এখানে আসলে করতে ওকে। চাই না, কারণ আমরা আমার মনে জানিও হয় কি না। সাইদ ভাই, হ্যাঁ আসলে বাবু ভাই, হ্যাঁ। বাবু হ্যাঁ। মায়ের মতো প্যারেন্টসরা এইসব মিটিং এ এসে যদি ওনাদের এই ফ্রাস্ট্রেশন গুলো একটু বলতে পারেন, আই থিংক এটারও একটা বেটার সাইড আছে, জি যে জি, না উনি ভাই, ওনার উনি খুবই ভালো। কথাগুলো কোনো ওনারা একটা জায়গায় ওনারা বলতে আসলে খুব পারলেন। বাজে, খুব কষ্টের সময় হ্যাঁ মাঝে মাঝে কাটান, নিজেরাই হ্যাঁ বলেন, হ্যাঁ, কারণ এটা বাচ্চাটা না সত্যি কথা, এটা সেলফ সত্যি কথা। ইনজুরি সেটাই। করে, আনাস। ও নিজেকে হিট করে। তো এটা তো আল্লাহ। ওরা খুব কষ্ট পায়, কষ্ট কষ্ট থেকেই পায়, বলেছেন। হ্যাঁ। এবং এই সেটাই। ফোরামটাকে আপন মনে করেন, উনি আমাদের একজন এক্সিকিউটিভ মেম্বার অবশ্য। তো সবকিছু মিলে এটা খুব স্বাভাবিক আমাদের আলোচনায়। আবার মরিয়া আপা আসলে যেটা বলছেন আমরাও যে সেটাও আমাদের স্বাভাবিক। প্রফেশন লাইফে জি, সব বাচ্চাদের জন্যই যে ভালো কিছু করতে পারি, এটা কিন্তু না। সবাইকেই যে সঠিক আমাদের গাইডলাইন অনুযায়ী যে কাজে লাগে, সেটাও কিন্তু না। আবার প্যারেন্টসরা শেষ পর্যন্ত লেগে থাকার মতো যে একটা পেশেন্স দরকার, সবাই সেটাও যে একরকম থাকে না, সেটাও জি না। জি জি, সবাই সব অবশ্যই দিক থেকে জি। পারে না, তো কারণ লিমিটেশনস সবারই আছে। আমাদের অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমাদের যেমন লিমিটেশনস আছে, আমরা বলতে পারি সব সাইড প্যারেন্টসকে ফোর্স করতে পারি না, বলতে পারি না। ঠিক সেভাবে প্যারেন্টসদেরও লিমিটেশনস আছে, ফ্রাস্ট্রেশন আছে সবচেয়ে বেশি। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে ওনারা যদি প্রফেশনালদের কাছে কিছু বলে ওনারা একটু রিলিফ হতে পারেন, আই থিঙ্ক জি ইটস জি বেটার। জি। আর আমি জি একটা জি। জিনিস মনে করি কি জানেন, যে অনেকের হয় না যে একটা বাচ্চা স্পেশাল আর একটা বাচ্চা স্পেশাল না। তারা হয়তো এক ধরনের মোটিভেশন পায় বা এক ধরনের ইয়ে পায়, হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু যাদের ধরেন দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চাই স্পেশাল, বা আমার দুটো বাচ্চা মারা গিয়েছে, একটা বাচ্চা ওই স্পেশাল, আমাদের কেসগুলো তো সবার আলাদা। মানে প্যারেন্ট টু প্যারেন্ট ভ্যারি করে বিষয়টা। যাই হোক, আমরা অনেক সময় নিয়ে জি। নিচ্ছি। এরপরে আমাদের আমি সাথে একটু কে কথা বলে বলবেন? শেষ করে দিতে চাচ্ছি। আমাদের সাথে কে কথা আমি বলবেন? একটু বলতে পারি ভাই? জি 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 ভাই, প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট 2-3 মিনিট, ওনার যে অভিযোগটা ওটা সম্পূর্ণ ওনার দিক থেকে সঠিক, বুঝছেন? জি জি এটা ভুল কোনো কিছু না। এবং এবিএ নিয়ে যেটা বললো বা থেরাপি নিয়ে যেটা বললো, এটা সঠিক। কারণ আমি বাচ্চাদের অ্যাসেসমেন্ট করি। তো
আমি এই বিষয়ে উনি যেটা বললেন না যে থেরাপি নিয়ে তো দেখি তো আমার বাচ্চা তো মেকানিক্যাল হয়ে গেছে, ওকে আহ, উম, মানে কি বলে, জামা পরানো শিখেছে, ও শুধু জামাই পরতে পারে কিন্তু ও প্যান্ট পরতে পারে না। জি। ঠিক আছে, ও ওই একটার মধ্যে সীমাবদ্ধ থাকে। হুম, হুম, হুম। তার মানে ওর থেরাপির ফলে ওর যে শিফটিংটা হয় না। হয় যে নাই। ঠিক আছে তুমি যা যা হয় না, তুমি জামা পরছো, তুমি তো এই জামার সাথে তুমি পাঞ্জাবি তো শিফট করা পড়তে পারে। যেমন আমরা আমার নর্মাল বাচ্চা কি হয়, একটা যে জামা পরা শিখাইছি সে দেখা যাচ্ছে গেঞ্জি পরা শিখলো, সে নিজে নিজে শিখে নেয়, সে পাঞ্জাবি নিজে নিজে শিখে নেয়। তো এটা হচ্ছে যে থেরাপির একটি ইম্প্যাক্ট পড়ে, যে থেরাপিতে অনেক সময় বাচ্চাদের অনেক ক্ষেত্রে মেকানিক্যাল হয়ে যায়, যে তাকে যেটাই শেখানো আসে সেটাই শিখে, তার বাইরে সে কোনো শিখতে পারে না। সে এটা একটা বিষয়। সেকেন্ড আরেকটা হচ্ছে যে আমরা বাচ্চা যখন আমরা অ্যাসেসমেন্ট করি তখন আমরা দেখতে পাই যে বাচ্চা বলে যে ওটি থেরাপিতে অনেক ভালো, বলে তার স্পিচও ভালো আছে, কিন্তু যখন আমরা অ্যাসেসমেন্ট করি তখন যে আসলে ওর কোনো স্পিচ ওরকম ডেভেলপ হয় না। ও শুধু যেগুলো শিখাইছে ওগুলোই বলতে পারে। যেমন এটা কি বার্ড, এ পাখি, তো এটাই সে বলতে পারে, কিন্তু পাখি কি করে, উম পাখি দেখতে কেমন, উম ফাংশনালি না। এগুলো আর সে বলতে পারে না। সো এটা দিস ইজ অ্যানাদার পার্ট, যেটাকে আমরা বলি কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানীয় বিকাশ, যে বুদ্ধি বিকাশ। তো থেরাপি দেওয়ার ফলে অনেক ক্ষেত্রে প্যারেন্টসরা বা থেরাপিস্ট অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে আহ, বুদ্ধি বিকাশের একটা পার্ট থাকে, সেই পার্টটা অনেক ক্ষেত্রে থেরাপিস্টরা সাইকোলজিস্টরা মিস করে। তো মিস করার ফলে বাচ্চার যে বুদ্ধির যে বিকাশ ওই জায়গাটা হয় না, বাচ্চা মেকানিক্যাল হয়ে যায়। তো এই জায়গা তো এই জায়গাতে অনেকে থেরাপিস্টরা বুঝতে পারে না যে আসলে কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা কিভাবে করবো, একটা বাচ্চার জ্ঞানীয় বিকাশ কিভাবে করতে হয়। সে জুতা পরা শিখলো, জুতা থেকে ওটা কিভাবে বুট পরা শিখবে, ওটা কিভাবে স্যান্ডেলে যাবে, ওটা কিভাবে স্যান্ডেল পরা শিখলো, সেখান থেকে কিভাবে সে জুতাতে আসবে, জুতা থেকে প্যান্টে আসবে, প্যান্ট থেকে কিভাবে যায় আরেকটা বিয়ে বেড়ে যাবে। আসলে তাকে হয়তো আমি কলা সেলানো শিখাইছি, সে কলাই সেলাইতে পারে, সে ইয়ে সেলাইতে পারে না, কমলা সেলাইতে পারে না, সিলতে পারে না। সো এই যে যে কগনিটিভ যে শিফটিংটা এই জায়গাতে অনেক পারে না। তো যে কারণে উনি যে বললো না যে আমি বিয়ে থেরাপি নিছি বা অন্য থেরাপি নিছি দেখছি আমার বাচ্চা মেকানিক্যাল হয়ে গেছে, এটা সঠিক, ভুল কিছু না। আর সেকেন্ড হচ্ছে যে একটা বাচ্চা যখন অ্যাকসেপ্টেন্সের একটা বিষয় থাকে যে আমার এটা যখন বারো, শুধু নট অনলি অটিজম, আমার যদি রিলেশনশিপ ব্রেকআপ হয়, আমার যদি ডিভোর্স হয়, এটা যদি আমি অ্যাকসেপ্ট করতে না পারি তাহলে তো আমি সারা জীবন এটা নিয়ে আমি কি করবো, সাফার করব। সো অ্যাকসেপ্টেন্স একটা বিষয় যে ইটস ওকে টু, ওকে, এই যে অ্যাকসেপ্টেন্স, এখন যাদের অ্যাকসেপ্টেন্সে করতে সমস্যা হয়, তো সেটা তো তার ইমোশনাল একটা ডিস্টারবেন্স তৈরি করবেই। এবং এই জায়গাতে হচ্ছে অ্যাকসেপ্টেন্স অনেক বিষয় থাকে, আমাদের এক্সপেকটেশন লেভেলেরও একটা বিষয় থাকে, সবকিছু মিলে এর বিষয়। আর আরেকজন বললেন না যে এটা সৃষ্টিকর্তা দিয়েছে, এটা যদি কোনো আমাদের যে অভিজ্ঞতা, এটা যদি কোনো স্পেশাল চাইল্ডকে আপনি যদি বলেন এটা তো সৃষ্টিকর্তা বলছেন, স্পেশাল চাইল্ডের মন মানুষের কি থাকে যে সৃষ্টিকর্তা দিছে মানে ওটা তারপরে আর নেগেটিভ হয়ে যায় উল্টা। সো যে আছে বা ভগবান দিছে বা ঈশ্বর তোমাকে এটা দিয়েছে, তুমি এটা মেনে নাও, এটা কিছু তোমার কিছু প্যারেন্টস আর পরীক্ষা স্বরূপ হচ্ছে। সো দিস ইজ নট এলাও, এটা তো প্যারেন্টস একদমই নিতে পারে না। সো বলে তাহলে এটা আপনার হয়তো কাছে আসছি কেন? আসছে কেন, ওকে। সো মানে আমরা যখন প্রফেশনাল তো সবসময় সব কথা বলতে পারে না। আমি জানি এটা সৃষ্টিকর্তা দিচ্ছে বা এটা হয়েছে, বা সে হয়তো সৃষ্টিকর্তা বিলিভই করে না, সে হয়তো তার অন্য সাইডে বিলিভ আছে সিস্টেম। আমি জানি না। সো এই বিষয়গুলো তো অনেক ক্ষেত্রে সাফারিংস তৈরি করে প্যারেন্টস এর মধ্যে। সো ওনার যে কমপ্লেন, ওনার যে বিষয়, এগুলো খুবই স্বাভাবিক। সো যদি উনি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আর ওনার মধ্যে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো অ্যান্সার ওনার কাছে নাই, ঠিক আছে, উনি যখন প্রশ্নের অ্যান্সার গুলো পেয়ে যাবে তখন উনি আস্তে আস্তে শান্ত হবে, হয়তো বিষয়গুলো উনি আরো বেশি ভালো ইফেক্টিভ ক্লাস করতে পারবে। সো আমার এতটুকুই বলা ছিল। অনেক ধন্যবাদ, আমি অনেক একটু ধন্যবাদ। আসাদ ভাইয়ের সাথে অ্যাড করতে আরেকটা চাই, বিষয় সেটা যেটা হচ্ছে হচ্ছে কি। যে আরেকটা বিষয় আমি বলি হ্যাঁ, আপু, প্যারেন্টিং এর বিষয়টা কালচার টু কালচার ভ্যারি করে, যেটা ইউকে তে বললেন না বাচ্চাদের খাওয়া অবশ্যই। দিয়ে দেয়, ওটা আমাদের কালচার হয়তো নাও এলাও হতে পারে, ঠিক আছে, ওটা হয়তো ওদের কালচারের জন্য ওদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আমাদের জন্য ওই প্যারেন্টিংটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। যে আমাদের কালচারে বাচ্চাকে আমরা মারি কিন্তু ইউকে তে মারে না, ঠিক আছে। সো আমরা মনে করি এবং আমরা এটাই দেখি যে আমাদের কাছে মারলেও বাচ্চা ঠিক থাকে, বাচ্চা ওরকম করে না, কিন্তু এটা আবার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আবার, ঠিক আছে। সো দেখা যাচ্ছে আমাদের কালচারে যেটা এলাও সেটা ওই কালচারে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না, বা ওই কালচারে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদের কালচারে হয়তো হবে না, কারণ ওখানকার এনভায়রনমেন্ট এখানকার এনভায়রনমেন্ট টোটালি হ্যাঁ, ডিফারেন্ট। এক্স্যাক্টলি, সেই জন্যই সো শেয়ার করা যে আসলে কালচার টু কালচার আমরা অনেকেই দেখি যে ইউটিউবে অস্ট্রেলিয়াতে আমেরিকাতে কি কি হয়েছে সেটা আমরা বাংলাদেশেও ট্রাই করি, কিন্তু কালচারের সাথে অনেক কিছুই যায় না, যেটা আমরা এখানেটা ওখানে ট্রান্সফার করতে পারবো না। আর আরেকটা কথা যেটা যে আমরা প্রফেশনালরা অনেক সময় এটা স্কিপ করে যাই, সেটা হচ্ছে যে
বাচ্চার সাথে আমাকে কাজ করতে হলে বাচ্চার সাথে আমাকে তার হচ্ছে সাইকোলজিক্যালি একটা অ্যাটাচমেন্ট অনেক জরুরি। বাচ্চা আমাকে কমফোর্টেবল জোনে নিতে হবে, আমি ওর সাথে একটা রিলেশন বিল্ড আপ হইতে হবে, দেন আমি কিন্তু তার কিছু চেঞ্জ করতে পারবো। আমি আসলাম থেরাপি দিতে, বসলাম থেরাপি দিয়ে চলে যাব, বাচ্চা সেটাকে কতটুকু নিতে পেরেছে, আমাকে সে বুঝতে পেরেছে কিনা, সেটার উপরও কিন্তু তার মডিফিকেশন ম্যানেজমেন্ট অনেক কিছু ডিপেন্ড করে যে সে কিভাবে সেটা ডেলিভার করবে। সো আমরা এই জিনিসটা যেন একটু মানে বাচ্চাদের দিকে গুরুত্ব দিয়ে যে ও কিভাবে চাচ্ছে, আমি যদি সেভাবে নিজেকে চেঞ্জ করে ওর সেই জিনিসগুলো চেঞ্জ করে ট্রাই করি, আমার মনে হয় সেটা অনেক বেটার হয়। অনেক ধন্যবাদ। লতিফা খানম আপা হ্যান্ড একটু রেজ অ্যাড করি, আমি করেছিলেন। একটু একটা কথা একটু জি অ্যাড জি করি জি এখানে, জি। যে আমি স্ট্রংলি বিলিভ করি যে আমরা থেরাপিস্ট যারা আছি, থেরাপিস্টের কাজের মাধ্যমেই যে বাচ্চার উন্নতি হবে, আমি কিন্তু মোটেও এটা বিলিভ করি না। আমি বিলিভ করি এখানে ডুয়াল টিম ওয়ার্ক করতে হবে, প্যারেন্টস অ্যান্ড থেরাপিস্ট। থেরাপিস্টরা থেরাপিস্টের কাজ আধা ঘন্টা 1 ঘন্টা করে চলে যাবে, দেন 24 আওয়ার্স, বাকি 20 আওয়ার্স বাবা মার সাথে, ওইখানে বাবা মার হ্যাভ টু বি মানে কো থেরাপিস্ট হিসেবে কাজ করতে হবে। এবং তখন গিয়ে আমি যে ইমপ্রুভমেন্টটা দেখি, সেইটার থেকে আমার আগ্রহ আসা যে প্যারেন্টস প্যারেন্টস এম্পাওয়ারমেন্ট, এইটা এইটা আমার ফুললি মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে, যে প্যারেন্টসদের কিভাবে আমি কো থেরাপিস্ট হিসেবে প্যারেন্টরা কিভাবে কাজ করতে পারে, উইচ ইজ রিয়েলি ল্যাকিং আছে। আর যেটা আসাদুজ্জামান ভাই বললেন যে অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনি মুভ অন করতে পারবেন না। আমার এখানে একটা প্যারেন্ট আছে যার নাকি 3টা বাচ্চা সিভিয়ার অটিস্টিক, এবং আমি একদিন তাদের বাসায় গিয়ে দেখি একটা বাচ্চার মাথার চুল, ওই যে বাংলাদেশের যেমন মাথায় চুল ফেলে দেয় না চুল খাবার জন্য, চুল ফেলে দিছে, 2টা 3টা বাচ্চার চুল ফেলে দিছে, মেয়ে বাচ্চা। অন্য থেরাপিস্টরা গিয়া এসিএস এ রিপোর্ট করলো যে অ্যাবিউজ করতে, মারা প্যারেন্টরা অ্যাবিউসিভ প্যারেন্টস। কেন? আমি বললাম গিয়ে অবাক অবাক যে অ্যাবিউসিভ প্যারেন্টস তো না। তা আমি বললাম যে, আমি মাকে জিজ্ঞেস করলাম তুমি এরকম করে চুল ফেলে দিলা কেন বাচ্চার? তো বাচ্চা তো মেয়ে বাচ্চা, এখানে তো এরকম মেয়ে বাচ্চা চুল ফেলে দেয় না, তুমি চুল ফেলে দিছো কেন? তখন আমাকে উত্তর দিল কি সুলতান, জানেন, যে কথাই বলতে পারে না, চুল দিয়ে কি করব। তো এই যদি যদি রিলেশন হয় বাচ্চার সাথে, আমার বাচ্চা টিপিক্যাল হোক এটিপিক্যাল হোক, যেটাই হোক, আমাকে তো একসেপ্ট করতে হবে এটা। এখন যদি মায়ের ভাষ্য হয় যে আমি কথাই বলতে পারে না, চুল দিয়ে কি করব, সেখানে আপনি ইমপ্রুভমেন্ট কি দেখবেন বলেন আমারে? ইমপ্রুভমেন্ট আসতে হবে মেন্টাল হেলথ ইফ ইউ আপা, ইফ অল অফ আস ওয়ার্ক টুগেদার। হ্যাঁ, মাটা তো আমাদের স্ট্রেস, সে তো আপসেট, সে আপসেট না, মাটা তো আপসেট এই বাচ্চা নিয়ে, হ্যাঁ, আপসেট এই কখন জন্যই হবেন সে না এরকম যখন আপনি বলছে। একসেপ্ট করবেন। যদি জি একসেপ্ট করে নেন না যে আমাকে যেটা দিছে আমাকে মুভ অন করতে হবে, আমি যদি মুভ অন না জি করি কিভাবে জি, ইমপ্রুভমেন্ট দেখবো? অফকোর্স এটার জন্য মাকে আগে, মার সাথে মার থেরাপি দিতে হবে। কাউন্সিলিং লাগবে, জি জি জি, মা বাবার এক্স্যাক্টলি, কাউন্সিলিং লাগবে। আমি হচ্ছি ইয়েস। বাবুর ওয়াইফ তানিয়া, জি বুঝছেন জি সাইদ ভাই, জি 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 আমি টোটালি জি বাপুর অপোজিট আমার মেন্টালিটি। জি আমার ছেলে, আমার ছেলে একই ছাদের নিচে আমরা দুই রকম। ও হচ্ছে কিপ কম, ওর কথা হলো অটিজমের কোনো ট্রিটমেন্ট নাই, কোনো কিছু করে কোনো লাভ হবে না। না না, আমি টোটালি ডিসএগ্রি। আমি আমার ডিসএগ্রি ছেলে করি। কলম ধরতে পারতো না, আমার ছেলে কলম ধরে। আমার ছেলে ABCD লিখতে পারতো না, এখন হাই স্কুলে সে ইয়ার 7-এ যায়, ছোটটা মডারেটর, আলহামদুলিল্লাহ সে আলহামদুলিল্লাহ। কথা বলতে আগ্রহী না। তাকে আমি প্রশ্ন, এখন প্রশ্ন বানে আমি অস্থির, কিন্তু আমি বড়টাকে করতে পারি নাই, বিকজ বড়টা 16 বছর। তখন আমি অটিজমটা সম্বন্ধে জানতে তখন জানতে, আপনি হয়তো এবং বুঝতেন না। অটিজমের যে অটিজমের তো ট্রিটমেন্ট বলে কিছু নাই, আপনি সবই করতে হবে, ওটিও সব করতে হবে, আপনার ম্যানেজমেন্ট। বাচ্চার কি নিড, আপনি স্পিচও দিতে হবে, আপনি বিহেভিয়ারও দিতে হবে, আপনি ডায়েটও করবেন, আপনি এভরিথিং, এভরিথিং হাউসের বাজার বাজার পর্যন্ত চেঞ্জ করে দিতে হবে। আপনি বাসায় এমন জিনিস আনবেন আপনার বাচ্চা খাবে, আপনার বাচ্চার মানে ক্ষতি হবে। খাবার আমার এক্স্যাক্টলি, হাজবেন্ড হচ্ছে রাইট। যে, আমার হাজবেন্ড হচ্ছে নিজে অটিস্টিক, কারণ সে জীবনও চেঞ্জ হয়নি। সে চকলেট খায়, এখনো চকলেট খায়, তার বয়স 50, সে এখনো চকলেট খায়, বালিশের নিচে চকলেট খায়। আমার ওয়াইফের ভাবি একই অভিযোগ কিন্তু। হ্যাঁ, তো সে চকলেট খায়, সে বাজার করে, তারপরে সেই বাজার যদি সে আউট অফ ডেট হয়ে যায়, লুকায় রাখি, পরে পাই না, অনেকদিন পরে পেয়ে তারপরে দেখা যায় যে এটা আমি বিনে ফেলে দিছি। তো আনাস একদিন দেখছি বিনের মধ্যে চকলেটের এত বড় প্যাকেট, সে লোভ সামলাবে কিভাবে, তো সেইটা ধরছে। ধরছে পরে আমার খুবই ইনসাল্ট লাগছে যে তুমি বিন থেকে কেন নিয়ে খাবা। হ্যাঁ, কিন্তু আমার ছেলের তো এই বুঝ নাই, বড়টার বড়টার তো এই বুঝ ফোকাস নাই। হচ্ছে ও চকলেটটা, বিন না। ফালাবাও ওইভাবে রেখে ফেলাইতে ছোট হবে। ওখানে। আমি হুম। যখন টয়লেটে যাই, আমি কিচেন লক করে দিয়ে যাই, আমার চকলেটের 3-4টা প্যাকেটে র্যাপ করে, আমি লকার কিনছি মানুষ গোল্ড রাখার জন্য, আমি লকার রাখছি চকলেট রাখার জন্য। চকলেট এন্ড বিস্কিট থাকে আমার লকারে, সেই লকার আমার ছেলে ভেঙে ফেলছে।
সেই লকার, কারণ ওটা হচ্ছে ইংলিশ টাইপের একটা নর্মাল ফাইল রাখার লকার, তো সে জোরে টান দিছে, তার আবার খুব শক্তি, মারাত্মক শক্তিশালী তার বড়টা। আর সে এখন ওই যে পিবিটিতে 16 হচ্ছে, তার টিনেজার হচ্ছে সে। তারপরে হচ্ছে যে তার সে হচ্ছে, আমি অটিজম নিয়ে পড়াশোনা টুকটাক কোর্স করা শুরু করছি এই মাত্র 3-4 বছর ধরে। আর অনলাইনে আমি মানে দু একটা কোর্স করানোর চেষ্টা করছি, কিন্তু দুইটা বাচ্চা হওয়াতে আমি ব্যালেন্স করতে পারতেছি না, ইউকের মতো জায়গায় হার্ড। তো আমি দেখলাম যে ছোটটারই কিন্তু আপনি কাজ করলে একটু ইমপ্রুভটা বোঝা যায়, আর বড়টা হচ্ছে যে বসতেই চায় না। তো আমি বড়টাকে সময় দিতে না পেরে এখন আমার ছোটটা মাশাল্লাহ এ বিয়েতে আমার জন্য, এ বিয়ে আল্লাহর তরফ থেকে আসছে। আর এ বিয়েটা আমি কেন বলবো, কারণ স্পিচ আর এ বিয়ে কিন্তু কিছু মিল আছে। যেমন আমার ছেলেকে দেখাচ্ছে হোয়াট ইজ ইট, হ্যাঁ, তো আমার ছেলে বলছে স্কেল, তো বা রুলার। তারপরে এখন যখন আরো অ্যাডভান্স হবে, রুলার দিয়ে আমরা কি করি বা কি কালার, হ্যাঁ, এরকম করে তো ফিচার আমরা ফাংশন স্পিচটা বাড়াই। ক্লাসে আসবে। এ বিয়েতে ও এগুলি ভুলে গেছে, কারণ আমি এগুলি করছি, আমার জামাই করে নাই। আমি এ এ লেখা আছে এখানে, এরকম একটা কাগজ নিয়ে এ, তারপরে আরেকটা কাগজে বি, এভাবে একটা একটা করে ও এ বি শিখানো হয়েছে। সে এইগুলি বললে তো হবে না, বুঝছেন না। রেসিপিটিভ তার কথা লেটার, হলো সে রেসিপিটিভ খাবে নাম্বার, দাবে, এগুলো নিউজ শেখানো পড়বে, হয় কাজে বিয়েতে। চলে যাবে, বিন্দাস লাইফ, বুঝছেন। হইচই হইচই আপলোড করছে, নেটফ্লিক্স আপলোড করছে, কালকে দেখলাম বঙ্গ না কি আপলোড করে সিনেমা নাটক দেখতেছে, বিন্দাস লাইফ, বুঝছেন। বাইরে যে যে চাটা খেয়ে আসতেছে, ও কি মজা, মিষ্টি খাইতেছে, নিরালাতে যে মিষ্টি কিনতেছে, ওর ওর কথা বলে লাভ নাই। ও হচ্ছে যে এখন আমি This is a one ছোটটাকে kind of কোচিং এ ভর্তি avoidance. করাইছি, অনলাইন ক্লাসে ভর্তি করাইছি, হ্যাঁ, অ্যারাবিক মাদ্রাসে নিয়ে যাচ্ছি। তো ওরা বললাম টাকা দাও, তো কিছুক্ষণ টাকা দিবে, মানে এই তো ওই যে মানে বাংলাদেশি বাবাদের মতো আর কি, বুঝছেন। অফিসে যায় আর কি, আর মারা যা করে তাই। তারপরে যদি আমি, বিশ্বাস করেন, আমি একদিন বুঝাইছি, এই দেখো, এই যে আমার ছেলের কাজ দেখেন, এই ছেলে এখন বলছে ওই যে মাশাআল্লাহ, এনভায়রনমেন্ট মাশাআল্লাহ, জাস্টিস, তারপরে এখন দেখেন যে মাশাআল্লাহ। কিভাবে ওই যে আই শোনেন, বাবু আবহাওয়া। বাবু ভাইরে অটিস্টিক স্কুলে পাঠাই দেন। না, ছোটটারে কেন পাঠাবো আমি, কালকে 3 ঘন্টা মিটিং, পরশু 3 ঘন্টা মিটিং করছে, আমার সাথে পারেই না। স্কুলে 7 জন আসছে, স্কুলের সাথে আমার রিলেশন এত খারাপ। পরে আমি স্কুলে বলছি যে এক কাজ করো, তোমাদের কাছে একটাই অপশন আছে, তোমরা স্কুলটা বিশাল বড় হাই স্কুল, বুঝছেন, ম্যাট্রিক পর্যন্ত আর কি, আমি কমপক্ষে 350 স্টুডেন্ট, আমি তোমরা স্কুলটা চেঞ্জ করে আমার বাসা থেকে সরে যাও, তাইলেই একমাত্র আমার ছেলে তোমার স্কুলে যাবে না। আমার ছেলের রাইট আছে, যেখানে আমার ছেলের দরকার সেখানে। তুমি আমার ছেলেরা লাইক করো না, ওরে আমি স্পেশাল স্কুলে দিব। তুমি সেনকো, তুমি কি একবারও স্পেশাল স্কুল, আমার বড় ছেলের স্কুল আছে আরো 2-3টা স্কুলের নাম নিয়ে, আমি বলছি এগুলিতে ভিজিট করছো? তুমি দেখছো যে কতটা ডিফারেন্স? আমার বড় ছেলে সিভিয়ার, আমি জানি সিভিয়ার কি, ও কপিও করে। আর বাবু যে বললো না, বাবু কি বলছে কিনা এটা জানি না, যে শার্ট পরা শিখছে, তারপরে সে শার্টই খালি পরে আর টি শার্টের অ্যাডপ্ট করতে পারে না। কে বলছে এটা? আমার ছেলেরা আমি সব পড়াইতে পারি, ওকে সেইভাবে প্যারেন্টিং করতে হয়। আমি বলি দেখো, তোমার জন্য নতুন পাঞ্জাবি কিনছি, ঈদের সবাই পাঞ্জাবি পরছে, আব্বু পাঞ্জাবি পরছে, নাইস না? ইয়েস ইয়েস নাইস, আই বট ফর ইউ ঈদ ড্রেস, পাঞ্জাবি পরবা? ইয়েস ইয়েস। তারপরে সে পাঞ্জাবি পরে। হ্যাঁ, কিছু ঝামেলা আছে, সক্স পরবে, সব যেই যেই সক্স গুলি পরবে ওইগুলি পরবে। আন্ডার প্যান্ট 3 দিন হয়ে গেছে, আমি বলছি এটা চেঞ্জ করো, তো বলছে আমি চেঞ্জ করবো না, এটাই আমি পরবো। আমি সেটা ডার্টি, কেমনে বললো তুমি, বললো আমাকে ডার্টি, তর্ক করতেছে আমার ছোটটা। তাই আমি বলছি 3 দিন পরলে, একটা জামা যদি 3 দিন পরো, অ্যাটলিস্ট 3 দিন পরো, তোমার তো নষ্ট হয়ে যাবে। আর যদি তুমি না চাও, তাহলে মনে করো এই যে তুমি মুখ ধুলা ভিজে গেল, তুমি কি ভিজা জামা পরবা? নো। তা আমি বলে এই তো, তাহলে এখন এটা ওয়াশিং এ দিয়ে দাও, যাও। তো নিয়ে ওয়াশিং এ দিয়ে দিছে। আমার জামাই থাকে স্বপ্নের জগতে, ওর কথা বলে লাভ এগুলো নাই। একটু ভিডিও করে বাবু ভাইরে দেখান, এত কিছু করতেছেন, বাবু ভাইরে দেখান না। হ্যাঁ, এইগুলো ওই, হ্যাঁ, তোমার ডিউটি তুমি তো করবাই, আমি এই সেই হ্যান ত্যান। আমার কাজ ছাড়াইছে 2বার, বুঝছেন, 2বার আমার কাজ ছাড়াইছে। সে ফুল টাইম কাজ করে, সে বলে কি আমার কাজেই একটা আমার হলিডের মতো আনন্দ লাগে, চিন্তা করে দেখেন। হ্যাঁ, সব মহিলারা আছে, তাদের সাথে কথা বলে স্কেপ করতেছে আর কি, কত বুঝছেন। মজা এখানে করে, সে এখানে এখানে খায় এখানে দায়। আরেক ধরনের অ্যাকসেপ্টেন্সের কথা চলে আসছে আবার, মানে যে কাজগুলো। তো অনেক অবশ্যই ধন্যবাদ ভাবি। বাচ্চাকে যাক, সময় নাইস দিতে টু হবে, মিট আমি ইউ ভাবি, অবশ্যই যে থেরাপির আপনি পক্ষে। আপনার বাচ্চা দুইটাকে হ্যাপিলি অ্যাকসেপ্ট করে ডে বাই ডে এগিয়ে যাচ্ছেন, চেষ্টা ইমপ্রুভ করে যাচ্ছে। করতেছেন। এটা অনেকই ভালো। আপনার কিন্তু আপনার অনেক স্ট্রাগল পেজ করতেছি দেখেই বড় ভালো জনকে নিয়ে, লাগতেছে বুঝছেন, বড় জনের যে বিহেভিয়ার নিয়ে। তো যাই হোক, হ্যাঁ, সংক্ষিপ্ত আপনি ক্লাস, বোর আমি হয়ে যান আমি নাই, আপনি টায়ার্ড হয়ে যান নাই। আমি গ্রুপে লিখে দিব আর কি, সাইড ভাইয়ের পেজে কয়েকটা প্রশ্ন লিখবো, আমার ছেলে নিয়ে একটু স্ট্রাগল অবশ্যই করতেছি, অবশ্যই। বড়টাকে একটু আপনাদের নাম্বারগুলি শেয়ার বিহেভিয়ার। করেন চ্যাট বক্সে প্লিজ। ভাবিরা কিন্তু অবশ্যই, আপনার এই যে বর্ণিল সুতোয় আপনার যেটা নাটকটা মানে জি, রূপাস ভিশনে, স্টোরিটা আছে, সেখানেও হ্যাঁ, আর পার্টিসিপেট অভিনয় করছে, আমার করেছেন। ছোট ছেলে জি অভিনয় করছে, ও জি। ছোট আচ্ছা ছেলে আচ্ছা, অভিনয় করছে। ওটাতে ওই আচ্ছা যে আচ্ছা। আপনি দেখাবেন, সে রূপা আপার সাথে আই কন্টাক্ট করতেছে না,
এটাই তার আচ্ছা, মানে থেরাপি মানে বর্ণিল সুতো, আচ্ছা আচ্ছা শুটিংটা, আচ্ছা আচ্ছা। কিন্তু শর্টে তার বর্ণিল সুতোর হয়ে সে গেছে, এবার বুঝেন। নাটকটা। নাটক, জি 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 হ্যাঁ জি 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 দেখেছি ওইটাতে আমি। দেখতে রূপা আপার শুরু সাথে, করছি। সে বইটাতেও আমি গল্প লিখছি আনাস আরাফকে নিয়ে, আর অভিনয়ও আছে। আর এখানে মেয়রের কাছ থেকে সে স্টোরি বলে প্রাইজ পাইছে, মেয়রের কাছ থেকে, লুটন মেয়রের কাছ থেকে। আরো 3-4 আলহামদুলিল্লাহ, জায়গায় ওর গুড। সার্টিফিকেট অলরেডি 7-8টা হয়েছে সার্টিফিকেট। ওরে একদিনে আপনি জাতীয় সঙ্গীত শিখায় ফেলাইছি, 21শে ফেব্রুয়ারির দিন একদিনে 21শে ফেব্রুয়ারির গান শিখায় ফেলাইছি, একদিনে রোবটের মতন কষ্ট করে ফেলছে। কিন্তু ও জেনারেলাইজেশন পারে। এভাবে সুইচ করতে হয় যে তুমি জুতা পরছো আজকে উইন্টার, আজকে তুমি প্লাস্টিকের যে ইয়েটা পরো, আরেকটা নাম উইলিং বুট বলে, এটা পরো। হ্যাঁ, বা আজকে হট, তুমি স্যান্ডেল পরো। এভাবে চেষ্টা করতে হয়। হ্যাঁ, একটু ওসিডি বিহেভিয়ার আছে তো, চেঞ্জ হইতে চায় না সহজে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ, আপনাকে বাচ্চাটা শেয়ার দেখলেন তো রেসপেক্ট শেয়ার করি, করার প্রথমের জন্য। ইয়া। আপনার এই কাজের হ্যাঁ, জন্য 2 আপনাকে রকমের মা রেসপেক্ট করি। প্যারেন্টস দেখে আপনি জি। বুঝছেন তো বাচ্চারা কি অবস্থায় আছে। বাপের কথা হলো যে চেঞ্জ হবে না, আল্লাহ যেটা ঠিক করে রাখছে এটাই। তাই আমি বলছি বাবার মতো মাস্তি একটা করতে সোজা পারে কথা, না তো, এই জন্য বোধহয়। আমি আসলে কথা বাট ইট শেষ করি, সাউন্ডস, ইম্পর্টেন্ট কথাগুলো প্যারেন্টস যদি এখানে থাকে আমি 2টা পরামর্শ দিব। একটা হলো আপনার বাচ্চা যদি ম্যাথে উইক হয়, ফর এক্সাম্পল নিউরোটিপিক্যাল বাচ্চা ম্যাথে উইক, আপনি তো জান দিয়ে দিবেন সে ম্যাথে ভালো হওয়ার জন্য, কারণ তার তো ইউনিভার্সিটি যেতে হবে, কলেজ যেতে হবে, সে ব্যারিস্টার হইতে হবে, ঠিক না? তাইলে আমার বাচ্চাটা যে কথা বলতে পারে না, তার জন্য আপনারা কেন থেরাপির জন্য পয়সা খরচ করতে আপনাদের এত কষ্ট? আর থেরাপি কি একদিন সুইচের মতো, লাইটের বাল্বের মতো যে অন অফ করবেন, লাইট জ্বলে আজকেই মা এক্স্যাক্টলি। বলে ফেলবে, আজকেই বাবা বলে ফেলবে? এটা হলো একটা কথা। এটা হলো যে আমার ছেলে মা বাবাই বলতেছে না, আমার ছেলে প্যান্ট পরা নিজের সেফটি বুঝে না, আমি এখানে কেন আমি আমার ছেলের জন্য পরিশ্রম করব না? এটা একটা। আর আরেকটা হলো যে মানে সবই দরকার আছে, থেরাপির দরকার আছে, থেরাপিতে ইমপ্রুভ হয়। অকুপেশনাল থেরাপি আমি ফিউশন মানে আপনার সব করতে হবে, বাচ্চাটা বুঝে আর কি, বাচ্চা বুঝে। তো ইনশাল্লাহ মাদের কিন্তু আর আরেকটা জিনিস, মা বাবা না জানলে থেরাপি করে কোনো লাভ হয় না। এক্স্যাক্টলি, আমার আমি ছেলে রাইট। যখন আসতো, হ্যাঁ, আরেক মা এসে হ্যাঁ আমাকে বলছে কি, আমার বাচ্চার সাথে শুধু প্রত্যেকটা মা খেলে, একজন এই একজন এই থেরাপিস্ট। বল দিয়ে আমরা ধরে, বাচ্চা ধরে, এটা করে আমার ছেলে কি হবে? এই 1 মাস ধরে উনি করতেছে, 40 পাউন্ড 50 পাউন্ড দেওয়া লাগে ওনাকে, বল থ্রো করে আমার বাচ্চা ধরে, এটুকু করলেই কি হবে? আর বাচ্চারে আমার কবিতা বলতেছে, বাচ্চারে কাতুকুতু দিয়েছে, হাসলো। আগে তো থেরাপিস্টকে আমরা বলি পেয়ারিং, আমি আবার ওই যে এবিএ থেরাপির প্রথমটা শিখছি আর কি, মানে 3 মাসের একটা ছোট্ট কোর্স করছি, এর জন্য আরো কিছু কোর্স। তো বাচ্চাটা হঠাৎ করে আপনি আপনার আমার বাসায় এসে জাম্প করে আইসি আজকে থেরাপি দিয়ে দিবেন, জোর করে চাপা ধরে বসায় চেয়ার টেবিলে বসায় এই বলো ABCD হয়ে যাবে? নো। বাচ্চা তো ওই টিচারকে থেরাপিস্টকে চিনতেই লাগবে পেয়ারিং গ্রুপ। তো লন্ডনে পেয়ারিং গ্রুপ করে, আপনারাও করবেন এরকম বাংলাদেশে যদি টিচার আসে এরকম। তবে মা বাবা না জানলে, যদি থেরাপিস্টের উপর আপনি খুশি না হন, আপনার তো তার ফলটা ধরতে কোনো হবে, কিছুই ভালো লাগবে ফলটা না। ধরতে হবে যে আমি মার্ক করতেছি। এর জন্য মা বাবার জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা আপনারা বাংলাদেশে করবেন, অনলাইনে করেন, আমি খুব আগ্রহী করতে অনলাইনে মা বাবার জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা, যতটুকুই হোক। এই আর কি আমার কথা। ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বাপা। হুম। অনেক সুন্দর। উনি প্যারেন্টসদের জন্য অনেক ইন্সপায়ারিং। ইয়েস, হ্যাঁ, এরকম এরকম প্যারেন্টস প্যারেন্টস এরকমই দরকার হওয়া আছে। উচিত। হুম। সিফা ভাইয়া খানম হাত হাত তুলেছেন। লেগেছে। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। জি ওয়ালাইকুম সালাম। আমার একটা কিছু প্রশ্ন ছিল আর কি। হ্যালো। জি আপা, জি, শোনা আপনি যাচ্ছে? প্রশ্ন করেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমার আমার বাচ্চাকে নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল আর কি। ওর বয়স হচ্ছে 16 বছর। ওর অটিজম আছে, অটিজম এবং ADHD দুটোই আছে। তো ও কথা বলতে পারে। কিন্তু গত প্রায় 1 বছর ধরে ওর কিছু বিষয়, যেমন ধরেন ও কি করে, বাসার সমস্ত কিছু আগে, এর আগে আরো বেশ আগে, অনেক বছর, 4-5 বছর আগে সে খুব মানে কি বলবো, খুব গুছানো ছিল আর কি, নিট ছিল। ও কি করতো, সবকিছু গুছিয়ে রাখতো। এখন গত প্রায় 1 বছর ধরে ওর যেটা হচ্ছে, বাসার মধ্যে সমস্ত কিছু সে মানে অগোছালো করে রাখে। প্রত্যেকটা জিনিস ধরেন যেটা যেখানে থাকে সব জিনিস সে কি করবে, খাটের উপরে ছড়াই রাখবে।
খাটের উপরে ছড়াই রাখবে এবং প্রত্যেকটা জিনিস, দরকারি জিনিস বা যে কোনো কিছু, ওর নিজের বই খাতা সবকিছুই আমাকে লকারে রাখতে হয়। না হলে দেখা যায় যে সে এগুলা পুরা ঘরের মধ্যে, এমনকি রান্নাঘরে থেকে শুরু করে পুরো ঘরের মধ্যে সবকিছু সে ছড়াতে থাকে। এরকম করছে। তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার খুব বেশি, হয়তো আমার এগুলো গুছাতে হয়, অত বেশি সমস্যা হয় না। কিন্তু কারো বাসায় গেলে, কোনো আত্মীয় স্বজনের বাসায় গেলে, কোথাও গেলে, তখনও সে একই রকম ভাবে দেখা গেল যে ওদের যদি লকার খোলা পায় বা কিছু বা চাবিটা কোনোভাবে সে দেখলো, সেখান থেকে সে খুলে সব জিনিস সে বের করে ফেলবে। যেমন এখন আমি মিটিং এ অ্যাটেন্ড করছি, এখনো আমি আমার একটা আত্মীয়ের বাসায় আছি আর কি। তো দেখা গেল যে মানে কোত্থেকে যেন একটা সুচ সে বের করে ফেলছে, যেটা হচ্ছে খুবই মানে রিস্কি একটা জিনিস। হঠাৎ করে একজন খেয়াল করলো যে সে একটা সুচ বের করে একটা খাটের উপর রাখছে আর কি। তো এই বিষয়টা নিয়ে আমি, বা ফ্রিজ থেকে সে, দেখা গেল যে ফ্রিজ থেকে সব জিনিস বের করে সে সারি সারি টেবিলের মধ্যে সবগুলো সাজিয়ে রাখছে। ডিপ থেকে জিনিসগুলো বের করে, আমার বাসায়ও সেরকম করে, ডিপ থেকে দেখা গেল যে কোনো এক ফাঁকে ডিপের জিনিসগুলো, বক্স টক্স বিভিন্ন কিছু সে বের করে টেবিলে রাখলো। আর তখন এগুলা মানে আহ, পানি বের হতে থাকে। হঠাৎ করে ধরেন খেয়াল করলো কেউ বা আমি খেয়াল করলাম, তখন গিয়ে ঢুকাই আর কি। এই সমস্যাটা নিয়ে কি করতে পারি? এটা কিভাবে আমার মানে এই বিষয়টা কিভাবে আমি সলভ করতে পারি? আহ, বিশেষ করে যখন অন্যের বাসায় গিয়েও সে করে, যে কারণে আমি এখন ওকে নিয়ে যদি কোথাও যায়, আত্মীয় স্বজনের বাসায় যায়, তখন আমাকে খুব অ্যালার্ট থাকতে হয় যে ও কি করছে। মানে কোনো জিনিস, কোন জিনিসটা সে বের করে ফেলতেছে। বা আমার বাসায় আমি ওইভাবে করে সেট করা থাকে, কিন্তু অন্যের বাসায় তো আসলে তারা তো আর সবকিছু গুছিয়ে রাখে না। হ্যাঁ, এই সমস্যাটা থেকে কিভাবে আহ, করতে পারি। আরো একটা বিষয় আছে, যেমন ধরুন ওর ভয়টা খুব বেশি, খুব বেশি সে ভয় পায়। ও 16 বছর বয়স, 16+। কিন্তু তারপরেও মানে একটা রুমে একা থাকা বা নিজে একা ঘুমানো, রাতে একা থাকা, একটা রুমে থাকা, এগুলো সে পারে না। বা বিশেষ বিশেষ কোনো জায়গায়, কোনো একটা রোডে সে খুব প্রচন্ড ভয় পায় একদম, মানে হঠাৎ করে মানে এত রিয়েক্ট করে যে বলার মতো না। যেই জায়গাগুলো, যেই রাস্তাগুলো সে ভয় পায়, আহ, মানে ওগুলো মানে প্রচন্ড ভয় পায়। হ্যাঁ, আসাদুজ্জামান ভাই কিছু বলবেন? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি যে প্রবলেম গুলো বললেন, তো সব জিনিস বের করে খাটের উপর রাখে, এবং তো বাইরে গেলে, অন্য বাসায় গেলে সে যাতে সব জিনিস ড্রেসিং টেবিল থেকে খাটের উপর রাখে। তো এখানে যেটা আমরা কিছু কিছু বাচ্চাদের দেখতে পাই যে তারা ওভার স্টিমুলাস পছন্দ করে। অর্থাৎ তাকে যদি আপনি সিঙ্গেল একটা খালি রুমে রেখে দেন, সে থাকবে না, সে চিৎকার চেঁচামেচি করে শেষ করে দিবে। তো তাকে যদি রুমে রাখতে চান, তো তাকে অনেক বেশি স্টিমুলাস দিতে হবে, অনেক বেশি টয়েস দিতে হয়, অনেক মানে জিনিসপত্র দিতে হয়। তখন দেখা যাচ্ছে যে সে ওই জায়গায় মানে কাজ করে, অর্থাৎ তার স্টিমুলেশনটা বেশি লাগে। আর সেকেন্ড যেটা বিষয় বলছেন, যে ও শুধু হাঁড়ি পাতিল বা এই বাটি টাটি এগুলো বেশি পছন্দ করে, যেটা আপনি বললেন যে ফ্রিজ থেকে বাটি বের করে রাখে, ওটা বের করে রাখে, তো না, কিছু কিছু হাঁড়ি বাচ্চা পাতিল প্যাটার্ন আছে। বলে না, হাঁড়ি পাতিল না। বাটি। তার মানে বিভিন্ন মানে দরকারি জিনিস, বিভিন্ন ডকুমেন্টস, যেমন ধরেন একদিন ও মানে আমার লকারের চাবিটা পেলো, সেটা খুলে সে আমার ফাইলপত্র বের করে ফেললো। বা ওর বাবার ইস্ত্রি করা শার্ট গুলো, সবগুলো সে আবার ইয়ে থেকে, ড্রয়ার থেকে সব শার্ট গুলো বের করে সবগুলো শার্ট সে খাটের উপরে ছড়ায় রাখে। এরকম মানে কাগজপত্র, দরকারি জিনিস, টুকিটাকি, মানে একটা কোনো বক্সের মধ্যে আপনি আপনার ধরেন খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস রাখলেন, খুবই মানে ছোটখাটো জিনিস, খুবই প্রয়োজনীয় জিনিস, এরকম জিনিসগুলো সে থেকে যেন খুঁজে খুঁজে বের করে। এবং এগুলাই সে মানে বিভিন্ন জায়গায়, ছোট ছোট জিনিসগুলো দেখা গেল যে মানে ড্রয়িং রুমের সোফাগুলোতে সবসময়, কিন্তু তার প্রিয় জায়গা হচ্ছে সব ড্রয়িং রুমের সোফাগুলোতে। আমি বাইরে থেকে আসার পরে আহ দেখি যে মানে প্রতিদিনে আসার পরে দেখবো মানে আহ স্কুল থেকে আসার পরে সে তার আগে স্কুলের ব্যাগটা খুলে সব বই খাতাগুলো সে সব সোফার উপরে, প্রত্যেকটা সোফার উপরে তার বই খাতা বা বিভিন্ন জিনিসগুলো থাকে। এবং সে বিভিন্ন পলিথিন, শপিং ব্যাগ, এগুলো সব পেপার, খুঁজে হ্যাঁ। বের করে।
এগুলো পুরা ঘরে এগুলো ছড়াতে থাকে আর কি। এটা বুঝতে পারছেন? আচ্ছা। বিষয়টা হলো যে ও অনেক বেশি অভার স্টিমুলাস পছন্দ করে। তো বাসায় এসে যখন দেখে তো কোনো কিছু নাই, তখন সে সবগুলোতে মানে বিভিন্ন অবজেক্ট রাখার পর স্টিমুলাস দেওয়ার পরে সে তখন কন্ট্রোল ফিল করে। তো ঠিক আছে, এটা দেখা যাচ্ছে যে হয়তো একবারে না কমলো, আপনি যদি গ্রাজুয়ালি গ্রাজুয়ালি কমাতে পারেন। একসাথে 10টা স্টিমুলাস দিলে ওখান থেকে আপনি 2টা স্টিমুলাস রেখে দিন, দেন তারপরে 4টা, তারপরে 5টা, ভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি যদি নিয়ে আসা যায় তাহলে অনেক বেশি সুবিধা হয়। এটা আমি যত সহজে মৌখিক ভাবে বলতেছি, এটা অতটা মানে সহজ না। জাস্ট আমি আপনাকে প্রসেসটা বলে দিচ্ছি, আপনি এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। যদি থেরাপি দেন, আপনি সাইকোলজি থেরাপিস্টের সাথে এই বিষয়গুলো নিয়ে আপনি ডিটেলস আলোচনা করবেন। তো ওভার স্টিমুলাসটা কিভাবে কমানো যায়? 1 নম্বর হচ্ছে যে প্রথমত সে ওভার স্টিমুলাস নিবে, ঠিক আছে? তো এই ওভার স্টিমুলাস গ্রাজুয়ালি, মানে 10টা নিলে সেখান থেকে 9টা, 8টা, 6টা, 5টা, গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দেখা যাচ্ছে আস্তে আস্তে তুমি একটাতে নিয়ে আসা বা তারপরে তাকে বিষয়গুলো নিয়ে আসা দেওয়ার চেষ্টা করা। দেন তাকে সেকেন্ড যে চেষ্টা হচ্ছে, এর যেহেতু ফ্যাসিনেশন আছে, যেমন এই যে আপনি যেটা বললেন যে টিস্যু পেপার, কাগজ বা এই যে টেবিল গুলো, এগুলো অনেক সময় বাচ্চাদের ফ্যাসিনেশন থাকে, মানে ওটা নিয়েই ব্যস্ত থাকে। প্লাস কাপড়, নরম কাপড় বা সুতা, আবার এগুলোর প্রতি ফ্যাসিনেশন থাকে। তো এই ফ্যাসিনেশন বিহেভিয়ারটা কন্ট্রোল করা খুবই চাপ হয়ে যায়, কারণ এটা কন্ট্রোল করতে না হতে পারলে বাচ্চাদের এসে ড্রাইভার হয়। তো এই আচ্ছা, ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এই বললেন থেরাপি নিতে, আমি একটু ইন্টারাপ্ট করলাম, যে থেরাপি কি অকুপেশনাল থেরাপি নিব এই বিহেভিয়ারের জন্য? কারণ আমার বড় ছেলে তো এরকমই আর কি, আনাস। ও এরকম কাপড় চোপড় সব নিয়ে সোফার নিচে রাখে, সব কাপড় চোপড়। এটা কি অকুপেশনাল থেরাপি না বিহেভিয়ার থেরাপি? ওকে, ঠিক আছে, আমি অ্যান্সারটা দিচ্ছি। হ্যাঁ, আমি শেষ করে তারপর আমি অ্যান্সারটা জি। দিচ্ছি। থ্যাংক ইউ প্রশ্ন দেওয়ার জন্য। Okay. তো ফ্যাসিনেশন থাকে, তো ফ্যাসিনেশন থাকে পাশাপাশি এই যে যে পলিথিনের কাগজ, ওটা ধরলে ফরমর শব্দ হয় এক ধরনের, ওইটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। বা ফ্যানে যখন ওটা উড়িয়ে তখন ওটা একটা খসখস শব্দ হয়। আর ওটার যে কালার যে চকচকে থাকে, যেমন অনেকে দেখবেন যে চিপসের প্যাকেট চকচকে থাকে, কালারফুল থাকে, ওটা আবার অনেক বেশি শব্দ করে। তো ওরা এইসব জিনিস ওদের ফ্যাসিনেশন অনেক বেশি। তো এই ফ্যাসিনেটিভ বা রিপিটেটিভ বিহেভিয়ার ক্ষেত্রে আপনার অপোজিশন থেরাপি নিলে যদি বিহেভিয়ার কোনো ইস্যু থাকে, আপনার বিহেভিয়ার নিতে হবে। যেমন সে যখন ধরেন আপনার কাছে যখন নিয়ে নেবে, তখন সে অনেক ট্যান্ট্রাম করবে বা কান্না করে দেবে। তো তার তো রাগ, অ্যাঙ্গার বাড়বে। এই অ্যাঙ্গারটা ম্যানেজমেন্টের জন্য আবার বিহেভিয়ার থেরাপিটা পাশাপাশি নেওয়ার চেষ্টা করতে হবে। আর যখন আপনি ওকে নিয়ে বাহিরে কোনো বাসায় যাবেন, ঠিক আছে, তখন তাকে আগে থেকে প্রিপেয়ার করা, যেটা ম্যাডাম বললেন, প্রিপেয়ার করা যে আমরা আজকে বাইরে যাব, তো তুমি কনসিয়াস থাকবা, তুমি পোলাইট থাকবা। মানে বাচ্চাদের ইনস্ট্রাকশন দেওয়ার নিয়ম আছে, হ্যাঁ। একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, তখন ওকে 2 ভাবে ইনস্ট্রাকশন দেবে, এই তুমি দুষ্টামি করো না, চুপচাপ বসো, এটা এক ধরনের ইনস্ট্রাকশন। আর কিন্তু তুমি চুপচাপ শান্ত হয়ে বসো, এটা এক ধরনের ইনস্ট্রাকশন। সো আপনি ইনস্ট্রাকশন যে কিভাবে দিচ্ছেন এটাও অনেক ভ্যারি করে। তো তাকে যদি আপনি দুষ্টুমি, এই তুমি দুষ্টুমি করো না, শান্ত হবে, তাহলে সেই বিষয়টা ডিফারেন্ট ভাবে নেবে। আর যদি বলেন যে ওকে তুমি শান্ত হয়ে বসো, শান্ত, তো তাকে আপনি যখন বাইরে নিয়ে যাবেন তখন আপনি বলবেন যে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি, তুমি খোলায় থাকবা, তুমি নর্মালি সবার সাথে থাকার চেষ্টা করবে। সেভাবে জিনিসগুলো কাছে প্রিপেয়ার করে নেওয়ার চেষ্টা করো। তো এটা যখন আপনি আস্তে আস্তে করবেন, আস্তে করে এটা করবে, দেন যখনও আপনি ওকে বাইরে নিয়ে যাবেন কারো বাসায়, ওর সবচেয়ে পছন্দের টয়স বা খেলনা ওর হাতে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? যাতে ওটা নিয়ে ওই বাসায় গেলে বা ওই মুহূর্তে গেলে ওটাতে মধ্যে ও যেন থাকে, কারণ ওটা তার এনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে। এখন আপনি যখন তাকে সাজায় বসে নেন, তার হাতে তো কিছুই থাকে না। আর নর্মালি ওই বাচ্চাদের কেউ অ্যাটেনশনও দেয় না। তো বাচ্চারা অ্যাটেনশন সিকিং থাকে, সে দেখতেছে আমার মা আরেকজনের সাথে কথা বলতেছে, আমার সাথে কথা বলে না। বাচ্চা যত স্পেশাল হোক, তার তো এই সেন্স তো আছে যে যে আমার পছন্দের মা, আমার মা আমার কাছে হয়ে যাচ্ছে, ওদের সাথে কথা বলতেছে, আমার অ্যাটেনশন দিচ্ছে না, আমাকে কোলে নিচ্ছে না। সো চাইল্ড নিডস অ্যাটেনশন। সো তাকে যদি ওই অ্যাটেনশন বা ওই চয়েস এগুলোর মাধ্যমে দেওয়া যায়, তখন দেখা যাচ্ছে যে সে বাইরে কোনো বাসায় দুশো গেলে তখন দেখা যাচ্ছে বিষয়টা অনেক কিছু ম্যানেজ করা যায়। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনি আস্তে আস্তে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি কমায় নিয়ে আসতে পারেন যে ঠিক আছে, আজকে তোমাকে 6 দিলাম, নেক্সট দিন আমি যখন যাবো তখন তোমাকে আমি 6 দিব। তুমি 6 দিন তাদের কাছে রাখবে, ওকে দিবেন না প্রথমে, দেখে লোক বিহেভিয়ার কি করে। দেন ও যখন দেখে না ও আসলে নিতে পারতেছে না শিক্ষা, তখন আপনি ওকে 6 দিবেন।
দেন কিছুক্ষণ পর আবার নিয়ে নিন, ওকে তুমি ফেলছো এখন শান্ত, দেন আবার অবজার্ভ করুন, then আবার দিবেন, এইভাবে গ্র্যাজুয়ালি। আর যে রাস্তাগুলোতে ভয় পায়, ধরেন সে রোডে ভয় পায়, সে ভয় পায়, তো এটাকে তাকে এক্সপোজ করতে হবে। ধরেন থেরাপি দেওয়ার সময় কি হয়, বাচ্চারা থেরাপিতে যেতে চায় না, চিৎকার শেষে কান্নাকাটি করে শেষ করে দেয়, প্রথম দিকে ও থেরাপিতে যেতে চায় না, ওই সেন্টার দেখলে ও চিৎকার করে শেষ করে দেয়। তো কিছু বাচ্চাদের এরকম থাকে। তো তার প্রথম কাজ হলো তাকে নর্মাল এনভায়রনমেন্টে, নর্মাল পরিবেশে, যখন গাড়ি ঘোড়া কম থাকবে সেরকম সময় আপনি ওই রাস্তায় নিয়ে যান। তো রাস্তায় গেলে তার যে ডিস্টার্বেন্স, যেমন কিছু কিছু হচ্ছে হর্ন নিতে পারেন, সাউন্ড নিতে পারেন, সেক্ষেত্রে সাউন্ড নিলে তারা কানে হানতে অনেক চিৎকার করে, ট্যান্ট্রাম করে। তো নর্মাল এনভায়রনমেন্ট, অনেক সকালে যদি তাকে আপনি এনভায়রনমেন্টে নিয়ে যান, তো সে প্রথমত অবজার্ভ করবে, দেখতে চাইবে, দেখবে যে ও ডিফারেন্ট এনভায়রনমেন্ট। তো সে তখন সেটাকে অ্যাকসেপ্ট করার অনেক চেষ্টা করতে হবে। দেন আপনি দূর থেকে তাকে রাস্তাটা দেখাবেন, তারপরে আস্তে আস্তে তাকে হাঁটাবেন, কাছে কাছে নিয়ে যাবেন, তারপর রাস্তার মধ্যে দিয়ে হাঁটাবেন। এটা একটা দেখা যায় আপনি 5-6 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস করে তখন রাস্তা যে এনজয় করতে সেটা করতে। সো এই দেন সেকেন্ড হচ্ছে রোল প্লে ভিডিও, যেমন বাচ্চা রাস্তা পার হচ্ছে, রাস্তায় খেলতেছে, রাস্তায় করতেছে, এগুলো দেখালে তখন বাচ্চাগুলো ইউজ হয়। যেমন অনেক বাচ্চা হসপিটালে যেতে জানে, যে হসপিটালে গেলে আমাকে ইনজেকশন দিচ্ছে, আমরা প্রথমে যে একটা বাচ্চা যেটা আছে, একটা বাচ্চা হসপিটালে যাচ্ছে, এরকম ভিডিও প্রকাশ করে দিলাম যে দেখো এই বাবুটা হসপিটালে যাচ্ছে, সে ডাক্তার সাথে পরীক্ষা করতেছে, তাকে ইয়ে করতেছে, তখন সে বুঝতে পারবে সে নর্মাল, সে আশা করে অ্যাডজাস্ট করতে পারবে। এটার জন্য 2 ধরনের থেরাপি নিতে হবে। একটা হচ্ছে যে অপারেশন থেরাপি, হচ্ছে যে বিহেভিয়ার আছে সেটা কন্ট্রোল করার জন্য। সেকেন্ড, বিহেভিয়ার অনেক সময় রাগ যে করেন যখন পাবে না, তো সেই জন্য বিহেভিয়ার স্পিকার লাগবে। 2টা থেরাপি কম্বাইন্ড চলতে হবে এবং আপনি এগুলো শিখে নেবেন কিভাবে এগুলো control করতে হবে। তো আমার এটুকু বলা আছে। অনেক ধন্যবাদ ভাই। আমরা আজকের সেশনটা শেষ করতে চাই। যদি আরো অনেক প্রশ্ন থাকে, আমরা প্রয়োজনে যদি প্যারেন্টসরা চান আমরা আরেকটা এপিসোড করতে পারি। তো নাজরিন আপা যেহেতু আসসালামু কথা আলাইকুম বলতে ভাই। চাচ্ছেন, আমি তখন আজকে যেহেতু থামিয়েছিলাম ওনাকে। হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা, ওসিডি যেহেতু বিষয়টা নিয়ে কথা হচ্ছে, আজকে একটু মেন্টাল হেলথ নিয়ে কথা হচ্ছে, অটিজম প্লাস মেন্টাল হেলথ। তো আমি একটু আমাদের যেখানে স্পেশালিস্টরা আছেন এবং বিভিন্ন দেশের স্পেশালিস্টরা আসছেন, আমি আমার কিছু ইনকোয়ারিজ আছে, আসলে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি আর কি, বা শেয়ার করতে চাচ্ছি। আমি যেটা বলছিলাম যে অটিজমের যে রিজিড বিহেভিয়ার, যে ক্যারেক্টারিস্টিক আছে, যে রিজিড বিহেভিয়ার, সেটাই কি বড় বয়সে গিয়ে ওসিডিতে রূপ নেয়? 1 নম্বর কোয়েশ্চেন। শুনতে আরেকটা আপনার দেখেছি আমার, আপনার ভয়েসটা ক্লিয়ার না, মানে মাইকটা যদি একটু কাছে নিয়ে কথা বলেন তাহলে মনে হয় ভালো হবে। এখন শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এখন একটু ক্লিয়ার শোনা যাচ্ছে। জি আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু আজকের মেন্টাল হেলথ নিয়ে একটা জি জি বিষয়টা জি। ছিল, মানে অটিজম, ওসিডি, এগুলা। তো আমি যেটা বলছিলাম, আমাদের এখানে যেহেতু আমাদের আপারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন আপারা আছেন বিভিন্ন দেশের, আমি ওনাদের কাছে একটা প্রশ্ন বা একটা ইনকোয়ারিজ আমার আছে, যে অটিজমের যে রিজিড যে বিহেভিয়ারটা, সেটা কি বড় বয়সে গিয়ে ওসিডি তে রূপ নেয়, নাকি তার ওসিডিটা আলাদা একটা মানে আরেকটা আলাদা একটা তার মেন্টাল একটা হেলথের কন্ডিশন? আর একটা আর দ্বিতীয় কোয়েশ্চেন ছিল আমার ছেলের ক্ষেত্রে, যেটা দেখেছি আমার ছেলে 25+। আহ সেটা ওর ক্ষেত্রে যেটা দেখেছি আমি, ওর যে বাইপোলার ডিসঅর্ডার যেটা আছে, মুড ডিসঅর্ডার, সেটার মধ্যে আমি দেখতে পাই। এটা আপনারা কিছু কোনো বাচ্চার ক্ষেত্রে দেখেছেন কিনা? মানে সে কিছুদিন ইউফোরিক থাকে, কিছুদিন খুব মানে ডিপ্রেস থাকে, আবার কিছুদিন সে খুব ভালো থাকে বা চেয়ারফুল থাকে। এই জিনিসটাকে অটিজমের সাথে আপনারা দেখেছেন, নাকি এটা আমি আলাদাভাবে এটা ওর জন্য ট্রিট করব বা ট্রিটমেন্টটা আলাদা ইয়ে করব? প্লিজ আপনারা যদি স্পেশালিস্টরা থাকেন আমাকে একটু হেল্প আচ্ছা, করেন। আপনি সেকেন্ড বিষয়গুলো আপনি সিম্পটম গুলো একটু এলাবোরেট করেন। সেকেন্ড কোশ্চেনটা করুন, আর একটু ভাই এলাবোরেট। আমি আপনাকে বুঝতে পারছি না। আপনি সেকেন্ড যে আমি একটু কোশ্চেন বলি বললেন না, যে আমি একটু বিএমডি, বলি ওটা আরো এলাবোরেট করেন, যে কি কি সিমটম দেখে বুঝলেন যে আপনি বলতেছেন যে ওটা বিএমডি, আপনি আরো বেশি এলাবোরেট করেন। হ্যাঁ, যেটা আমি দেখেছি, যেমন ধরেন সে কোনো কারণ ছাড়াই সে ম্যানেজেবল। আমিও যেহেতু একজন অনেক 24 এই পদ দিয়ে হাঁটছি অনেকদিন, তো মোটামুটি কোর্স টোর্স বা এডুকেটেড যেটা হওয়ার, আলহামদুলিল্লাহ আমি সেটা চেষ্টা করেছি করার। বিহেভিয়ার মডিফিকেশনের উপরেই সবসময় তাকে রাখা হয়, মডিফাই করে রাখা হয়, অল্টারনেটিভ বিহেভিয়ার দেওয়া বলেন বা এগুলো বলেন, এগুলো চলে। ওর এই এগুলো ঠিক থাকে, কিন্তু আমি যেটা মুডের কথা বলছি, মুডটা তার চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন সে চেয়ারফুল থাকে, আমি যেখানে যাই সেখানে যাই, খুব খুশি খুশি থাকে, 10 দিন সেরকম থাকলো, 5 ডেজ সে দেখা যায় খুব ডিপ্রেস থাকে, তার মন খুব খারাপ থাকে। হ্যাঁ, সে কাজগুলো ঠিকই করছে, আমার ইনস্ট্রাকশন ঠিকই ফলো করছে,
কিন্তু বেশি বেশি ধরেন তার ডিপ্রেশনের কারণে সে বারবার হয়তো ওয়াশরুমে যেতে চায়, বা সে যেটা মানে আমরা যেটা মানে গান একটু বেশি শুনতে চাই এরকম। আবার থার্ড যেটা পার্ট যেটা আছে, যেটা মানে দুটো তো বললাম আমি, তাই না? একটা খুব নর্মাল ফেজ থাকে যেটা সে সবকিছুই আমার সাথে ঘুরে ফেলে, তো আমি সবসময় তাকে ওই মানে আমি যখন মুভ করি কিংবা আমি যদি ওকে নিয়ে কোথাও যাই, আমি ওই সময়টার জন্য অপেক্ষা করি। কিন্তু এটা আজকে 10 ইয়ার্স গত মানে করোনার কিছু আগে থেকে আমি সেটা মানে দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, আর ওসিডি যেটা আছে সেটা তো আসলে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা কাজ বারবার করা, এটা তো আসলে রিপিটেটিভ বিহেভিয়ার গুলো বলেন বা ওসিডি যে লক্ষণ দিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বারবার একটা ময়লা দেখলে ওটাকে পরিষ্কার করা, ঘরটা আপা হেডফোনটা মনে হয় একটু ঝামেলা করতেছে, আপনার কথাটা ক্লিয়ার না। ও আচ্ছা, আমার তো সেইগুলো তো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, ঠিক আছে। অটিজমের যে ডিজিট বিহেভিয়ার গুলো সেগুলো হয়তো ওসিডি আকারে আমার কাছে এখন প্রকাশ পাচ্ছে। এখন বোঝা যাচ্ছে আপনার? হ্যালো, এখন বোঝা যাচ্ছে? কথাটা একটু মানে ক্লিয়ার না আপনার ভয়েসটা। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে না আপা? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা আগে বললাম না, মানে অটিজমের ডিজিট বিহেভিয়ার গুলো হয়তো বড় বয়সে ওসিডির মতো দেখাচ্ছে, যে ডিজিট বিহেভিয়ার গুলো, যেহেতু সে এখন নিজে নিজে সবকিছু করতে পারে বা চলতে পারে, মোটিভেশনাল সেকশনে আছে, কিন্তু ওই যে ওর রিপিটিটিভ যে এক কাজ করা, রিপিটিটিভ বিহেভিয়ার গুলো ওই যে যেটা ডিপ্রেশন, ডিপ্রেসড কন্ডিশনে যখন সে থাকে, মুডে থাকে, তখন সে রিপিটিটিভ বিহেভিয়ারটা বেশি করে। আবার দেখা যাচ্ছে যখন সে নর্মাল ফেজে থাকে তখন সেটা করছে না, আবার যখন ইউফোরিক থাকতেছে তখন ওটা করছে না, এবং যখন সে ইউফোরিক থাকে তখন ঘুমটা তার খুব কমে যায়, যেরকম বাইপোলার ডিসঅর্ডারে দেখা যায়, ঘুমটা খুব কমে যায়। আবার ডিপ্রেশনের সময় ঘুমটা বাড়ে, এরকম। তো আমি এটা জানতে চাচ্ছি যে মানে এই মুড ডিসঅর্ডার গুলো অটিজমের সাথে দেখা যায় কিনা বাচ্চাদের। আমি ট্রিটমেন্ট গুলো আমার ট্রিট যে যেখানে ট্রিট করবে সেটাকে অটিজমে যে ট্রিটমেন্ট করে সেটার উপরে বিহেভিয়ার মডিফিকেশন যেটা থাকে এটার মতো করব, নাকি এগুলো আমি আলাদা মেন্টাল হেলথ ইস্যু হিসেবে ওর জন্য আমি এগুলো ট্রিট করব? আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, আমি হ্যালো, answer আমাকে দেবো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি কি অ্যান্সার দেবো? হ্যাঁ আপা। ওকে। না, অটিজমের যে রিপিটেটিভ বিহেভিয়ার সেটা বড় হলে ওসিডি রূপ নেয় না। ওসিডি ইজ এ ডিফারেন্ট ফিচার। ওসিডি হচ্ছে একটা অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার। ওকে, আপনার যদি যে ধরেন রিপিটেটিভ বিহেভিয়ার যেগুলো করতেছে ওর সাথে যদি ওর কোনো অ্যাংজাইটি না থাকে, কোনো ধরনের ভয় না থাকে, কোনো সে নর্মালি করতেছে, একই আচরণ বারবার করতেছে, তাহলে ওটাকে আমরা ওসিডি বলবো না। ওসিডি বলবো না। ওটা হচ্ছে অটিজমের রেস্ট্রিকটিভ এন্ড রিপিটেটিভ বিহেভিয়ার। কিন্তু এটা মানে ডিফারেন্সিয়েট করাটাই অনেক বেশি ডিফিকাল্টিস। ওকে, সো এর জন্য আপনাকে স্পেশালাইজ ইয়ে করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। কিন্তু অটিজমের যে সিমটম যেটা ছোটবেলায় আছে সেটা বড় হলে যে ওসিডি হবে এরকম না। ওসিডি এক ডিফারেন্ট, অটিজম ডিফারেন্ট, তবে এই দুটা কোমরবিড হিসেবে থাকতে পারে। ঠিক আছে, কোমরবিড মানে কি, আমার অটিজম আছে সাথে আমার ওসিডিও আছে, এটা কোমরবিড হিসেবে থাকতে পারে। আচ্ছা, সেকেন্ড, আমি যখন অটিজম, আমি একটু ইন্টারাপ্ট করতেছি, আমি সাইকোলজিস্ট আমি এবং শেষ করে নিই। সাইকিয়াট্রিস্ট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। হ্যাঁ, শেষ করে নিই তারপরে অ্যান্সার দেন। সেকেন্ড, বিএমজি, যে আপনি বলেন বাইপোলার ডিসঅর্ডার, সেটা তো অনেক ক্ষেত্রে এটা থাকতে পারে, কিন্তু এরা অনেক রেয়ার কেসে হয়। ঠিক আছে, কিন্তু অটিজমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা ও হ্যাঁ, শোনা যাচ্ছে না। এটা সেকেন্ড, মেডিসিনের কোনো ইফেক্টের কারণে সে 7 দিন খুব মানে মানে নন মনমরা থাকে, বা যখন মেডিসিনের ইফেক্টে চলে যায় তখন আবার সে আবার হয় কিনা, সেটাও অনেকগুলো বিষয় থাকবে যে মেডিসিনের কোনো কন্টিনিউ করে সেক্ষেত্রে কোনো ধরনের মেডিসিন ইফেক্টের কারণে হচ্ছে কিনা। তো অনেক ক্ষেত্রে অটিজমের সাথে এটা থাকতে পারে, তবে এর জন্য আপনাকে আলাদাভাবে ঠিক। দেন বিএমডির ক্ষেত্রে সাইকোটিক ফিচার। সাইকোটিক মানে কি, যেমন হ্যালুসিনেশন, ডিলুশন, আর এই বিষয়গুলো থাকে। হ্যালুসিনেশন মানে কি, আমার আশেপাশে কেউ না, তারপর আমি দেখি কারো শব্দ শুনি, কথা এটা বলে, সম্বন্ধে আমার sound। ইয়া ছোট এটা আছে, হ্যাঁ। অটিজমের বাচ্চার ক্ষেত্রে আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্টি। যে ভার্বাল থাকে তার অনেক ক্ষেত্রে আমরা পাই, আর না থাকে দেন ডিলুশন, কিছু বিলিফ থাকে। তো এগুলো যদি থাকে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার জন্য আলাদাভাবে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, এবং সাথে সাইকিয়াট্রিক যে মেডিসিন আছে সেটা কন্টিনিউ করতে হবে।
পাশাপাশি সে সে যখন নর্মাল অবস্থায় থাকবে তখন তার কাউন্সিলিং, আর যখন সে ডিপ্রেস অবস্থায় থাকবে তখন তো মাস্ট লাগবেই। এবং পাশাপাশি তার বিহেভিয়ার অ্যাক্টিভেশন শুয়ে আছি, তাহলে আমার বিহেভিয়ারটাকে অ্যাক্টিভ করার জন্য আমাকে ছোট ছোট কাজগুলো করার চেষ্টা। সো কিছু কিছু ক্ষেত্রে এটা থাকতে পারে, এটা অনেকে আবার ভুলভাবে ডায়াগনোসিস করে। ঠিক আছে, এই বিষয়টা আমার বলা ছিল। এখন আপনি যদি প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। আচ্ছা, আমি একটু বলি আপা। যেহেতু আপনি বলতেছেন ওর অটিজমের সাথে ওর বায়োপোলার ডিজিজ আছে, তারপরে তার এজটা 25 ইয়ার্স। আমার আরেকজন স্টুডেন্ট আছে, ও আমেরিকায় থাকে, ও হচ্ছে 29 ইয়ার্স। সেম আপনার মতোই সেম কেস। তো বিহেভিয়ার ইস্যুগুলোর ক্ষেত্রে আমরা আসলে যেটা বলি যে ও যখন হচ্ছে স্ট্রেস ফ্রি থাকে আর যখন সে স্ট্রেসফুল থাকে তখন নিশ্চয়ই আপনি মেডিকেশন ইউজ করেন। যেহেতু যখন সে খুব ডিপ্রেস থাকে আপনি মেডিসিন ইউজ করেন তাকে মানে ডিপ্রেশন থেকে বের করে আনার জন্য। বাট যখন সে ঠিক থাকে তখন যে তার আচরণগুলো মাঝখানে যে একটা গ্যাপ হয়, এই গ্যাপের কারণে কিন্তু তার আচরণগুলো অনেকটাই ডিটোরেট করতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেহেতু ওর ওসিডির সাথে আপনি বলতেছেন ওর ওসিডি, এটা আসলে ওসিডি না, কারণ ওর অটিজম ছোটবেলা থেকেই আছে আপনি জানেন। আর একটা আচরণ কিন্তু একটা বাচ্চা বারবার রিপিট করলে আপনি যদি দেখেন যে একই জিনিস যদি বাচ্চা 10 বছর একইভাবে সে কাজটা করতে চায়, তাহলে কিন্তু সে ওই জিনিসটা কতদিন পরে ইচ্ছা অনিচ্ছা কৃত সত্ত্বেও কিন্তু করতে পারবে। তো সেক্ষেত্রে বিহেভিয়ার ইস্যুগুলোর জন্য আপনাকে আমার মনে হয় ওকে ভালো করে, যেহেতু আপনিও অনেক এক্সপিরিয়েন্স, অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে ওটাকে মডিফিকেশনে যাওয়া সবচেয়ে ভালো। আর যেটা হচ্ছে ওর আপনার বায়োপোলারের কথা, ওটা তো মেডিকেশন অবশ্যই আপনাকে ইউজ করতে হয়। ওইটার সাথে অটিজম থাকা মানে হচ্ছে তার অনেক জিনিস, অনেক ডিফিকাল্টিজ স্টেজ সে পার করে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে তার কিছু কিছু আচরণের হেরফের হইতেই পারে, এবং এটার জন্য আপনাকে খুব ভালো করে অ্যানালাইসিস করে আগাইতে হবে। যেহেতু তার বয়স 25, আপনি ওকে অ্যাজ এ চিলড্রেন হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন না, ওকে ট্রিট করতে পারবেন না। ওর স্ট্র্যাটেজিটা টোটালি কিন্তু আলাদা হবে, ডিফারেন্ট হবে, এবং খুব টেকনিক্যালি আপনাকে ওর সাথে আহ, ওর জিনিসগুলো ইউজ করতে হবে যাতে ও কোনোভাবেই যেন আর নতুন ভাবে ডিপ্রেশনে না যায়। সো এই জন্য আমরা যেটা বলি যে 20 ইয়ার্স এর পরেই কিন্তু ওদেরকে ওদের মতো করে চিন্তা করে, যেটা হার্মফুল না হয় ওইভাবে করে এগোতে হয়। সো ওসিডি ওর এই আচরণগুলো আমার মনে হয় না ওসিডি, এটা ওর হচ্ছে অনেক ডিফিকাল্টিজ ওর মধ্যে আছে, এটার জন্যই ওর একটার পর একটা আচরণ চেঞ্জ হইতেছে। এটাই একটু মানে টেকনিক্যালি আপনাকে হ্যান্ডেলিং করতে হবে এবং খুব ভালো প্রফেশনালদের সাথে কথা বলে আপনাকে এই স্টেপগুলো নিতে হবে। অনেক ধন্যবাদ আপা। হ্যাঁ, নাজরিন আপা, আমি অনেকক্ষণ আটকে মানে অনেকে অপেক্ষা করিয়ে রেখেছি। নাজরিন আপা যদি আপনি হাত শেয়ার তুলেই করেন। আছেন। আমরা জি জি জি, আমরা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এপিসোডে। নাজরিন আপা প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার জি। ছেলের বয়স 16। ও একটু ওর সমস্যা হলো, ও স্কুলে গেলে অন্য বাচ্চারা যখন হাইপার থাকে বা কোনো কারণে একটু ডিস্টার্ব থাকে, ও তখন ওদের দেখা দেখি ও হাইপার হয়ে যায়। আর এমনিতেও ও ভাষায় খুব ভালো থাকে, বাসায় কখনো হাইপার হয় না বা কোনো কোনো সমস্যাই দেখি না, বাসায় বাসায় শান্তশিষ্ট থাকে। আর ও সবসময় মুখে দিয়ে একটা শব্দ করে, হ্যাঁ, একটা শব্দ করতে থাকে। ওর বয়স 16। এখন এই ব্যাপারে একটু পরামর্শ চাচ্ছি আসলে কিভাবে প্রতিরোধ করা যায়। কারণ ও এটা অন্য বাচ্চারা ক্লাসে যেমন কোনো বাচ্চা একটু কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে, কোনো বাচ্চা একটু হাঁটাচলা বেশি করে, বা কোনো বাচ্চা হাতে চালিয়ে যায়, এক এক বাচ্চা একটা বিহেভ করে। ওটা দেখলে ও ওটা নিতে পারে না, ও তখন রাগ হয়ে যায়, ও বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে ও নিজেই ওই বিহেভটা করে। এটা আমার একটু সমস্যা হচ্ছে এখন। এটা আগে ছিল না, এই কিছুদিন যাবত এটা হচ্ছে। কিন্তু বাসায় খুব ভালো থাকে, খুবই ভালো থাকে বাসায়, বাসায় এটা করে না ও। এখন এটার ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন, করতে পারি। আপা ও কি নর্মাল স্কুলে যায়? জি না, ও তো বোকার নেই, ও একটা স্পেশাল স্কুল আছে, কল্যাণী ইনক্লুসিভ স্কুল, মালিবাগ ও আচ্ছা শাখায়। আচ্ছা, কল্যাণীতে যায় ও। যেহেতু জি ওর জি 16 বছর বয়স, এখন তো ওর পিউবার্টি পিরিয়ড চলছে, এই সময়টা বাচ্চার অ্যাগ্রেসিভ জি হওয়া জি খুবই পজিটিভ। তো সেক্ষেত্রে জি এই এই সিচুয়েশনটা আমরা বলি যে সব সময় বাচ্চারা যখন পিউবার্টি পিরিয়ডে থাকে ওদের নতুন নতুন কিছু বিহেভিয়ার ইস্যু তৈরি হয় এবং নিজেদের অ্যাগ্রেসিভনেস কিছু তৈরি হয়, আবার কেউ কেউ একদমই জি পুরা একদম স্লো হয়ে যায়।
বাট ও যেহেতু ওই জিনিসগুলা নিতে পারতেছে না, এই সময়টা এই জিনিসগুলা যেটা আমরা বলবো যে ও এই বাসায় কিছু সাউন্ডে ওকে মিউজিক শোনানো, এরকম ক্রাউডেড কোনো প্লেসে ওকে বারে বারে নেন আপনি, যেটাকে ওর কাছে মনে হতে পারে যে এটা নর্মাল, যেটা মডেলিং করে আপনি দেখাতে পারেন যে এরকম ক্রাউডেড প্লেসে অনেক জায়গায় গান হচ্ছে, জোরে মিউজিক হচ্ছে, সেখানে ওকে সহজেই আপনারা নিয়ে যাচ্ছেন এবং ও আপনারা অ্যাকসেপ্ট করতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সময়টা বাচ্চাদের সোশ্যাল স্টোরি আমরা বলি, যে যেই আনইউজুয়াল সিচুয়েশন গুলোর মধ্যে বাচ্চারা স্ট্রাগল করে, ঠিক ওই সিচুয়েশনে যাওয়ার আগে বাচ্চাদেরকে যদি আপনারা সঠিক উপায়ে ছোট ছোট কিছু সেন্টেন্সে উইথ পিকচার যদি সোশ্যাল স্টোরির মতো ওদেরকে শোনান, তাহলে যেন ওরা ওই সিচুয়েশনটা সম্পর্কে মানে জাস্ট প্রি রেডি করে দেওয়া, যে এই সিচুয়েশন হতে পারে, এই সিচুয়েশন তোমাকে যেতে হতে পারে, এবং ক্লাসের এই বাচ্চারা এরকম এটা করতে পারে, এটা নর্মাল। এই স্টোরিগুলা এমন ভাবে বলা, যেমন স্টোরি বলার মধ্যেও কিন্তু আমাদের ইয়ে আছে, বাচ্চা খেলতেছে, বাচ্চা অন্য কিছু নিয়ে বিজি, আমি হাঁটতেছি আর ওকে স্টোরি বলতেছি, ও শুনছে না, বাট আমার মনে হচ্ছে যে আমি ওকে সোশ্যাল স্টোরি বলেছি। নট লাইক দ্যাট, আপনাকে এমন ভাবে ওকে স্টোরিটা বলতে হবে, আপনার খেয়াল করতে হবে যে ও স্টোরিটা শুনতেছে কিনা, এবং সেগুলো অনেক বেশি লাইনে হইতে হবে না, যাতে বাচ্চা সেটা মনে রাখতে না পারে। এই সোশ্যাল স্টোরিটা মডেলিং এর মতো কিন্তু অনেক ভালো কাজ করে। আপনি জানেন ওকে স্কুলে যেতেই হবে, কোন কোন বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে সেটা আপনি জানেন, ওই নাম ধরে ধরে ওর সাথে ওইভাবে করে স্টোরির মতো করে আপনি বলে দেখতে পারেন যে ওইটা হয় কিনা, যে ও এটাকে মেনটেন করতে পারে কিনা। আপা একটু অনেক কথা বলি, ধন্যবাদ আপা। জি। একটা জিনিস শেয়ার করি সেটা হলো ও স্কুল বাদে অন্য যেমন শপিং মলে, তারপরে পুরো বিয়ে বাড়ি বড় অনুষ্ঠানে, হ্যাঁ যেমন বিশেষ করে গায়ে তো আমাদের অনেক জোরে জোরে মিউজিক বাজানো হয়, বা বিভিন্ন ধরনের কোনো বড় বড় অনুষ্ঠানে অনেক লোকজন হয়, অনেক program, মানে যে লোকজন যেখানে বেশি ওই জন্য প্রোগ্রাম হয় যে ওখানে আসলে ও খুব ভালো থাকে, ওখানে খুব ভালো থাকে, অনেক জোরে জোরে সাউন্ড আসতেছে, কথাবার্তা হচ্ছে, গান হচ্ছে, ওখানে কোনো সমস্যা নেই। শপিং মলে নিয়ে যাচ্ছে, এই যে ঈদের সময় তো অনেক ইয়া থাকে, শপিং মলে ভিড় থাকে, সেখানে আমি ওকে নিয়ে শপিং করি, কোনো সমস্যা না, ওকে আমি একা নিয়ে বের হই শপিং মলে, কোনো পার্কে অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় আমি একাই নিয়ে ওকে ঘুরি বেড়াই, ও কোনো ডিস্টার্ব করে না আমাকে। শুধু একমাত্র স্কুলটায় ও এটা করে, অন্য বাচ্চাদের এই ডিস্টার্ব গুলো নিতে পারে না, যেটা আমার কাছেও খারাপ লাগে যে এখানে তো সব বাচ্চা একই, এটাতে যেহেতু ওকে স্পেশাল মেনে স্কুলে মেনে নিতে যাচ্ছে, হবে। সেহেতু এখানে টিচারদের ইনিশিয়েটিভ, যেটা আমরা স্কুলে করি, যে কোনো বাচ্চা যদি কোনো গ্রুপ ওয়ার্কে সে হাইপার হয়ে যায়, তখন তাকে আমরা ওইখান থেকে সাথে সাথে ওইখান থেকে তাকে উইথড্র করি এবং অন্য রুমে নিয়ে যাই তাকে কাম ডাউন করার জন্য। তো এক্ষেত্রে স্কুলের হচ্ছে ইনিশিয়েটিভ নেওয়া উচিত এবং টিচারদের, যে কোন সিচুয়েশনে অ্যাকচুয়ালি সে আসলে অ্যাগ্রেসিভ হচ্ছে। হ্যাঁ, এটা করা হয় আপা, এটা করা হয়, এটা এটা দিয়ে ওকে আমি কুল করি। তা এখন এটা হচ্ছে আর কি সমস্যাটা ওর। এক্সকিউজ মি আর সাইদ ভাই, যদি জিজ্ঞেস করতে করে এক্সকিউজ আপনার মি, ব্যাপারে যদি আমাকে বলেন। একটু জি যেতে হবে জি জি অবশ্যই। আর আজকে, আর আমরাও আমি আমার আমরাও ডাক্তার শেষ অ্যাপয়েন্টমেন্ট আছে। আমরাও শেষ করতে চাই। আজকে 2 ঘন্টার উপরে জি আমরা করেছি। আমরা অন্যদের জি জি অন্য আর কোনো কোয়েশ্চেন আমরা নিচ্ছি না। যদি প্যারেন্টসরা চান, আমরা পরবর্তীতে এবং প্রফেশনালরা যদি সময় দিতে পারেন, আমরা আরেকটা এপিসোড করবো আমার ইনশাল্লাহ। এখানে রাত আমি 1টা বেজে গেছে। জি জি, এবং ইনশাল্লাহ। অবশ্যই আমি শেষ করতে আর চাই। ইফ আমি এনি আমার প্যারেন্টস নিড মাই নাম্বার ইউ ক্যান শেয়ার, সাইদ ভাই আপনি হ্যাঁ, শেয়ার করতে পারেন, যদি জি আমি জি পার্সোনালি তাদের হেল্প করতে পারি ইনশাল্লাহ আমি আই উইল ডু দ্যাট। অবশ্যই অবশ্যই। জাস্ট একটা মিনিট আপা, জাস্ট একটা মিনিট। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, স্পেশাল চাইল্ড কেয়ার থেকে, এবং আমাদের প্যারেন্টসদের পক্ষ থেকে, আপনারা 3জন যারা প্রফেশনাল জয়েন করেছিলেন, আসাদুজ্জামান ভাই, হাসিনা আপা, হাসিনা হাফিজ আপা, এবং ফেরদৌসী আপা, আসলে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা বা কোনো উপায় আমাদের জানা নেই। কারণ আপনাদের এই ব্যস্ততার মাঝেও যে ছুটি সময় আপনারা পান, যেমন বাংলাদেশে যে কোন শুক্রবার ছুটির দিন, হাসিনা আপা অস্ট্রেলিয়াতে গেছেন অনেক কাজ নিয়ে, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আছেন, আপনারা যে সময় দেন, এটা আমাদের জন্য যে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু কাজে লাগে, সেটা আমরা মানে শুধু আমরা বুঝতে পারি। এবং এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারবার আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাদের মতামত এবং আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছেন, যেটা আশা করি আমাদের যারা এখন জয়েন করেছেন তাদের যেরকম কাজে লাগবে, এই ভিডিওটা পরে যখন যারা দেখবে তাদেরও কাজে লাগবে। আপনাদের জন্য আমরা শুধু দোয়া করতে পারি, এটুকুই আমরা প্যারেন্টস হিসেবে পারি জি আমাদের পক্ষ জি থেকে। জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জি ভালো ধন্যবাদ। থাকবেন এবং ইনশাল্লাহ আবার দেখা আমার হবে। পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। জি জি এনি টাইম সবাইকে সাইদ ভাই, ধন্যবাদ যারা আপনার এই জয়েন উদ্যোগটার করেছিলেন। জন্য অনেক অনেক
ধন্যবাদ যে আপনি এইভাবে আমারও এফোর্ট আমাদেরও করে আমাদের আমাদের মেইন সবাইকে একসাথে টার্গেটটা করছেন। এটাই যে আপনাদেরকে কানেক্ট করা, জি প্যারেন্টস এবং প্রফেশনালদের কানেক্ট করে এক্সপিরিয়েন্স শেয়ার করা, এবং যতটুকু আপনার টিপস পাওয়া যায় এটাই। কারণ আমরা তো জানি যে এটা হয়তো অনেক ক্ষেত্রেই টোটালি মানে কিওর হবে না, কিন্তু ম্যানেজমেন্ট ইয়ে করে আমরা যতটুকু ওদের লাইফটা ইজি করতে পারি বা যতটুকু জি ইয়ে করা যায় সেটা। হেল্প তো করি। অসংখ্য ধন্যবাদ, জি সবাই ভালো থাকবেন। আসাদ ভাই এবং ওকে, হাসিনা আপা এবং ফেরদৌসী আপা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, অন্য করে একটা এপিসোড ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন আল্লাহ জি, হাফিজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আল্লাহ জি হাফিজ, আল্লাহ সালাম হাফেজ। আলাইকুম। আসসালামু আলাইকুম।